ঠিক আছে, ওকে পাঠ্য শুরু করে দেন। অলরেডি 37 বেজে গেছে, আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, শুরু করে দেন পাঠ্য। হ্যাঁ ওকে ভাই, আমি হচ্ছে গুগল স্ক্রিন শেয়ার করছি ভাই, একটু টাইম লাগবে। আচ্ছা, আপনার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্ক্রিনে আমি একটা সোলার সিস্টেমের ইমেজ জি শেয়ার ভাইয়া, করেছি। দেখা যেতেছে, দেখা যায় ভাই, ভাইয়া দেখা যায়। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকে স্ক্রিনটা শেয়ার করলাম, তো এর উপর আমরা কিছুক্ষণ পরে হচ্ছে আলোচনা করব, বাট এর আগে হচ্ছে আমাদের যেহেতু সাধারণ জ্ঞান আমাদের সাবজেক্ট, সাধারণ জ্ঞান সম্পর্কে একটা কিভাবে ভার্সিটি পরীক্ষা সাধারণ জ্ঞানগুলো আসে এটা নিয়ে একটু আলোচনা করব। তো বেসিক্যালি সাধারণ জ্ঞান অনেক সহজ একটা সাবজেক্ট, কারণ হচ্ছে এটা সহজ বলার কারণ হলো এটা একবার পড়লেই আসলে পারা যায়, মানে নিজে নিজে পড়েই আর কি বোঝা যায় আর কি। আর মানে সবকিছু বাংলাতে লেখা থাকে, ছোট ছোট আকারে থাকে, সো পড়লেই পারা যায়, এই অর্থে সাধারণ জ্ঞান অনেক সহজ। কিন্তু আরেকটা দিক থেকে সাধারণ জ্ঞান অনেক বেশি কমপ্লেক্স, অনেক বেশি কমপ্লিকেটেড, অনেক বেশি পারপ্লেক্সিং। এটা হওয়ার কারণ হলো সাধারণ জ্ঞানের নির্দিষ্ট কোনো সীমা পরিসীমা আকার আয়তন নাই, কোথা থেকে কোশ্চেন আসবে আসলে এটা বলা যায় না। দেখা যাচ্ছে পরীক্ষার আগের আগের দিন একটা ঘটনা ঘটেছে, সেটার বেসিসে একটা কোশ্চেন দিয়ে আসছে, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় চলে আসছে, এরকমই ঘটনাও কিন্তু আসছে। তো মানে একদম শেষ দিন পর্যন্ত আসলে আমাদেরকে পড়াশোনা করতে হয় সাধারণ জ্ঞানের। আহ, যারা ডি ইউনিট বা বি ইউনিটের প্রিপারেশন নেয়, বা সাধারণ জ্ঞানের অ্যাসপিরেন্ট যারা বা শিক্ষার্থী যারা, তো এই জন্য আর কি সাধারণ জ্ঞানটা কঠিন। তো আবার সাধারণ জ্ঞান হচ্ছে আবার দুই প্রকার, এটা কিন্তু মনে রাখবেন। সাধারণ জ্ঞান হচ্ছে দুই ধরনের, একটা হলো আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ইনফরমেশন, আর একটা হচ্ছে আপনার কনভেনশনাল সাধারণ জ্ঞান। এখন কনভেনশনাল সাধারণ জ্ঞান বা প্রথাগত সাধারণ জ্ঞান কোনগুলো? আর প্রথাগত বা কনভেনশনাল সাধারণ জ্ঞান হচ্ছে, যেমন ধরেন বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। বাংলাদেশের জাতীয় দিবসও কিন্তু 26শে মার্চ। গণহত্যা দিবস কবে পালিত হয় বাংলাদেশে? 25শে মার্চ। তারপর বিজয় দিবস বাংলাদেশের জাতির জনকের নাম কি? বাংলাদেশের সাংবিধানিক ইংরেজি নাম কি? এই যে ইনফরমেশন গুলো, এই দিন থাকবে ততদিন এই ইনফরমেশন গুলো কিন্তু আমাদেরকে মানে আমাদের মাঝে থাকবে, বা বিভিন্ন বইতে এই ধরনের ইনফরমেশন গুলো কিন্তু আপনার দেয়া থাকে। তো এইগুলো কোনগুলো হচ্ছে কনভেনশনাল বা প্রথাগত যে ইনফরমেশন গুলো বাংলাদেশের এক্সিস্টেন্স একদম, মানে বাংলাদেশের এক্সিস্টেন্সের লাস্ট ডে পর্যন্ত থাকবে, সেগুলোকে বলা হয় কনভেনশনাল বা প্রথাগত জেনারেল সাধারণ জ্ঞান। আরেকটা হচ্ছে সাম্প্রতিক ইনফরমেশন। সাম্প্রতিক ইনফরমেশন গুলো হচ্ছে যেমন ধরেন 2020 সালের সবচেয়ে ঘটনাবহুল ইনফরমেশন যেগুলো, এই ইনফরমেশন গুলোকে হচ্ছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ইনফরমেশন বলা হয়। এবং ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার বিশেষ করে ডি ইউনিটে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে এই আপনার সাম্প্রতিক থেকে। কনভেনশনাল থেকেও আসে, বাট সাম্প্রতিক থেকে একটু বেশি এমফাসাইজ করে। বাট বি ইউনিটে আবার হচ্ছে ইকুয়ালি আসে, সাম্প্রতিক থেকেও আসে, আবার হচ্ছে কনভেনশনাল জিকে থেকেও আসে। এখন যেটা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা কি করি, সবাই হচ্ছে র্যান্ডমলি বাজার থেকে একটা বই কিনি, বই কিনে হচ্ছে আমরা পড়া স্টার্ট করি। তো পরবর্তীতে দেখা যায় আমরা পরীক্ষার কমন পাই না। এখন কমন না পাওয়ার কারণ হচ্ছে বইয়ের ভেতরে ম্যাক্সিমাম বইতে থাকে হচ্ছে আপনার কনভেনশনাল ইনফরমেশন গুলো, কিন্তু সাম্প্রতিক গুলো কিন্তু বইয়ের ভেতরে দেয়া থাকে না ওই অর্থে। তো এই জন্য কি হয়, মানে কমন পাওয়া যায় না,
পরে হচ্ছে আপনার স্টুডেন্টরা বাজে পারফর্ম করে পরীক্ষায়। তো এই জন্য আপনাদেরকে আমি বলবো আপনার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক এটা তো আপনারা খুব ভালো করে এমফাসাইজ করবেন এবং কনভেনশনাল শেখার জন্য বইটাও ভালো করে পড়বেন। সো আমি বলতে চাচ্ছি যে শুধুমাত্র কনভেনশনাল জিকেই যাতে আপনি না পড়েন, আবার শুধুমাত্র যে আপডেট করছেন শুধুমাত্র বই থেকে কোশ্চেন করলে পারেন না, এরকম যাতে না হয়। তো এটা কিন্তু আপনার বুঝতে হবে। এখন হচ্ছে ভাইয়া কোন কোন বইগুলো আসলে আমরা পড়বো, সোর্সেস গুলো বলে বলে দেন। বাজারে সাধারণ জ্ঞানের অনেক ধরনের বই আছে, বাট সব বই ভালো বই না। ম্যাক্সিমাম বই বস্তা পচা এবং সবই কপি করে লেখা হয়েছে। তো ভালো বই বলতে হচ্ছে আমি আমি কি আমি কি সাজেস্ট করবো আপনাদেরকে বই? হ্যালো। জি ভাইয়া, সাজেস্ট করেন। জি ভাই করেন। আচ্ছা, ভাইয়া বাজারে হচ্ছে অনেক বই আছে, বাট ম্যাক্সিমাম বইয়ের যে মানে সবচেয়ে কমন যে প্রবলেমটা সেটা হলো প্রচুর ভুল ইনফরমেশন দিয়ে দেয়া আর কি। আর মানে একটু মানে প্রেজেন্টেশন সুন্দর না। সবচেয়ে ভালো বই বাজারে আমার চোখে আমি যেটা পড়েছিলাম সেটা হচ্ছে এমপি3 বইটা খুবই ভালো। এটা একটু বড় বই যদিও। তারপরে হচ্ছে সেকেন্ড যে বইটা সাজেস্ট করবো সেটা হলো জুবায়ের জিকে। এই বইটাও ভালো। জুবায়ের জিকে এবং হচ্ছে এমপি3, এই দুইটা বইয়ের সবচেয়ে ভালো দিক হলো এই দুইটা বইয়ের ভেতরে হচ্ছে আপনার প্রচুর ছবি দেয়া আছে, ইমেজ দেয়া আছে। সো ইমেজ দেওয়ার কারণে আপনার হচ্ছে হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ দুলাল মধু, আপনি আমাদেরকে দেখিয়েছেন আপনার কাছে জুবায়ের জিকে বইটা আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন জুবায়ের জিকে এন্ড হলো এমপি3 আবার দুইটা পার্ট, একটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স আর একটা হলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। মানে দুইটা একটু বড় বই, 500 টাকার মতো দাম নিবে নতুন যদি পারচেস করেন। আর সাধারণ জ্ঞান যেটা যে জুবায়ের জিকে, এটা 300 টাকা পাবেন। আর আমি আপনাদেরকে বলবো 2 সেট বই কিনতে। একটা বই কিনে আসলে কনসেপ্ট ক্লিয়ার হবে না, 2টা সেট বই কিনলে আপনার দেখা গেল যে গ্যাপ থাকবে না। একটা বই পড়ে আসলে প্রপারলি ওই কন্টেন্টটা পারসেপশনটা ক্লিয়ার হয় না। তো 2টা বই কিনবেন, 2 সেট, একটা এমপি3 একটা জুবায়ের জিকে, এই দুইটা কিনতে পারেন, ভালো বই। এখন নতুন কিনতে হবে এরকম না, আপনারা হচ্ছে একটা বই নতুন কিনেন আর একটা বই হচ্ছে যে নীলক্ষেত থেকে পুরাতন চাইলেই কিনতে পারেন। পুরাতন বা এলাকার বড় ভাই যারা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়েছে তাদের কাছে আছে, তাদের থেকে সংগ্রহ করতে পারেন। তো এই হলো 2টা বই। বই লাগবে, বই ছাড়া আসলে সাধারণ জ্ঞান শীট পড়ে মজা পাওয়া যায় না অতটা, বাট বই পড়তে হবে, এটা আমার সাজেশন। মানে বইটা হচ্ছে একটা কম্প্যাক্ট একটা মিডিয়াম। সো পুরো বইটা যদি একবার ভালো করে পড়াশোনা করেন আপনি অনেক কিছু জানতে পারবেন। বইটাকে স্টোর করে রাখা যায় অনেক সময়, শীট বা অনেক কিছু থাকে না। তো শীটও অনেক ভালো, শীটের পড়াশোনা অনেক গুরুত্বপূর্ণ, শীটে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো জিনিস দেয়া থাকে, বাট বইটা আসলে সার্বক্ষণিক সঙ্গী, বইটা বেশি ফোকাস করবেন আপনার। তারপর হচ্ছে এটা তো গেল কনভেনশনাল জিকে এর জন্য আমরা কি করব। এখন হচ্ছে আপনার ওই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা কোথা থেকে পড়বো। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আপনাদেরকে আমি বলবো আপনারা যারা পত্রিকা পড়েন, পত্রিকা একটা কারেন্ট অ্যাফেয়ার্স জন্য সবচেয়ে রিলায়েবল সোর্সেস। আর সেকেন্ড জিনিস হচ্ছে আপনারা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স নামে একটা বই বের হয় প্রতি মাসে 20 টাকা করে, কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ওয়ার্ডস, এগুলো একটু কালেক্ট করবেন। পারলে হচ্ছে এই যে 2020 সালের সকল কারেন্ট অ্যাফেয়ার্স বা ওয়ার্ডস গুলো একটু কালেক্ট করেন। কারণ কারেন্ট ওয়ার্ডস বা অ্যাফেয়ার্সটা পড়ার একটা তরিকা আছে। সেই তরিকাটা কি, সেটা হলো প্রথম দিকে 4-5 পেজের ভেতরে মানে ওই গত মাসের গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো দেয়া থাকে। তো প্রথম 4-5 পেজ পড়বেন, কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রথম 4-5 পেজ পড়বেন, ওইখানে আপনার গত মাসের পুরো মাসের গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো সামারি আকারে থাকে। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে আপডেট ইনফরমেশনের জন্য। এখন আরেকটা হচ্ছে সবচেয়ে ভালো একটা আপনার সোর্স হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স শেখার জন্য ক্যাপসুল। ক্যাপসুল ক্যাপসুল নামে একটা বই বের হয়, এটা জুবায়ের স্যার নামে একজন ভালো টিচার আছেন সাধারণ জ্ঞানে, উনি হচ্ছে এটা প্রতি বছর পাবলিশ করেন। 4টা বই বের হয় ক্যাপসুলের, মানে সিরিজ আকারে বের হয়, ক্যাপসুল 1, ক্যাপসুল 2, ক্যাপসুল 3 এবং ক্যাপসুল 4। তো এখন মনে হয় বাজারে ক্যাপসুল একটা এখনো আছে। আপনার ক্যাপসুল নামে সাম্প্রতিক ইনফরমেশনের জন্য ক্যাপসুল বই সিরিজের বইগুলো কিনবেন, মাত্র 30 টাকা দাম, মানে 120 টাকায় 4টা কিনতে পারবেন। তো এই হচ্ছে আপনার ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ক্যাপসুল পড়লে আপনার আলহামদুলিল্লাহ আপডেট ইনফরমেশন গুলো কভার হয়ে যাবে। আর আপনারা যারা পত্রিকা পড়েন একই জিনিস। তো ক্যাপসুল 1-এর ভিতরে আপনার করোনা ভাইরাস সম্পর্কে দেয়া আছে, ইউনাইটেড স্টেটস এর মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কে বলা আছে, তারপর নোবেল প্রাইজ সম্পর্কে বলা আছে। এই তিনটা কিন্তু তিনটা এই যে মানে তিনটা কন্টেন্ট বা তিনটা টপিক এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে ঢাকা ইউনিভার্সিটিতে, শিওর থাকেন। করোনা ভাইরাস, তারপরে হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন, তারপরে হলো নোবেল প্রাইজ। এই তিনটা টপিক থেকে অবশ্যই কোশ্চেন আসবে। তো এই তিনটা টপিক থেকে আপনারা কি করবেন, অবশ্যই মানে ক্যাপসুল 1 কিনলে কিন্তু এই তিনটা টপিকের উপর সকল ইনফরমেশন, অথেন্টিক ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। তো ক্যাপসুল গুলো পড়বেন আপডেটেড ইনফরমেশনের জন্য। আর বই তো বলে দিলাম যে জুবায়ের জিকে এন্ড
MP3 দ্যাটস ইট। তারপরে হচ্ছে আপনারা একটা ম্যাপ কিনবেন বাসায়, ম্যাপ ম্যাপ আছে না, ম্যাপ বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ম্যাপ, বাংলাদেশের ম্যাপ, তারপরে গ্লোবাল ইন্টারন্যাশনাল ম্যাপ, এই দুইটা ম্যাপ আপনারা হচ্ছে সংগ্রহ করে বাসায় হচ্ছে আপনারা রাখবেন। আর হচ্ছে প্রতিদিন 5 মিনিট, 4 মিনিট, 6 মিনিট বা কিছু সময় ম্যাপের দিকে তাকিয়ে থাকবেন, রিলেট করে করে পড়বেন। তো ম্যাপ ম্যাপ হচ্ছে যদি দেখে দেখে পড়েন তাহলে পড়া অনেক মনে থাকে এবং হচ্ছে ওটা পড়তেও ভালো লাগে। হ্যাঁ, তো ম্যাপ দেখবেন। আর গুগলেও ম্যাপ পাওয়া যায়, গুগল ম্যাপ আছে। তো গুগল ম্যাপ থেকে আপনারা সাহায্য নেবেন। তারপর হচ্ছে গুগলের ভেতরে সকল ইনফরমেশন দেয়া থাকে। তো সকল ইনফরমেশনে আপনারা হচ্ছে প্রথমে একটা জিনিস সার্চ দিবেন যে বাংলাদেশ, বা বাংলাদেশের ধরেন ভোলা জেলাটা বা মনপুরা দ্বীপটা সার্চ দিলেন, গুগলে সার্চ বারে লিখে সার্চ দিলেন। সার্চ দেওয়ার পরে হচ্ছে দেখা গেল একটা হোম পেজ আসলো। হোম পেজে দেখবেন উপরে ইমেজ, ভিডিও, নিউজ, হ্যাঁ, অল নামে একটা অপশন থাকে। তো ওইখানে ইমেজে ক্লিক করলে কিন্তু মনপুরা দ্বীপটা আপনারা সাথে সাথেই দেখে ফেলতে পারবেন যে মনপুরা দ্বীপটা আসলে কেমন, কোথায় অবস্থিত, বা জিওগ্রাফিক টেরিটোরিয়াল এক্সিস্টেন্সটা কোন জায়গায়, এগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো গুগলের সহযোগিতা নেবেন আপনারা। হ্যাঁ, এটা একটা ভালো সোর্স। এই হচ্ছে মোটামুটি আমরা সাধারণ জ্ঞানের সোর্সেস গুলো বললাম। আর সাধারণ জ্ঞান হচ্ছে কয় প্রকার এটাও আমরা জানলাম, কোথা থেকে পড়তে হবে সেটাও আমরা জানলাম। আর আমি তো ক্লাসে হচ্ছে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করব, আপডেট ইনফরমেশন গুলো শেয়ার করবো, এগুলো আপনারা একটু ক্লাসে নোট করে রাখবেন। ঠিক আছে? আর রেগুলার ক্লাস করবেন। ক্লাস মিস করলে কিন্তু আপনার ট্র্যাকলেস হয়ে যাবেন, আর মানে পরে হচ্ছে অনেক কিছু বুঝবেন না। বুঝতে পেরেছেন? আর সাধারণ জ্ঞান 10টা ক্লাস করলেই আপনি অনেক কিছু জানতে পারবেন, মানে আপনার বেসিকটা মোটামুটি স্ট্রং হয়ে যাবে। আর সাধারণ জ্ঞান ছাড়া আসলে সরকারি চাকরি চিন্তা করাটাও একটা বোকামি। সো সাধারণ জ্ঞান আপনাদেরকে পড়তেই হবে, টুডে অর টুমরো। সো এখন যদি আপনারা পড়েন সাধারণ জ্ঞানটা, তাহলে আপনাদের কিন্তু খুব অনায়াসে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে পারছেন। সবচেয়ে সহজে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট হওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে ডি ইউনিট। হ্যাঁ, ডি ইউনিট এবং হচ্ছে বি ইউনিট সবচেয়ে সহজ। মাত্র 3টা সাবজেক্ট পড়তে হয়, বাংলা, ইংরেজি আর হলো সাধারণ জ্ঞান। এবং এই 3টা সাবজেক্ট কিন্তু বিসিএস পরীক্ষা দরকার হয়, এবং যে কোনো গভর্নমেন্ট জবও কিন্তু এই সাবজেক্ট গুলোই আছে। সো আপনার ইন ফিউচারও কিন্তু বেনিফিটেড হবেন, আপনারা হচ্ছে ডিটারমাইন্ড থাকবেন। ওকে, সো কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কিন্তু এখন জিজ্ঞেস করতে পারেন আমাকে। ভাইয়া, জি বলেন। লিজেন্ড সাধারণ জ্ঞান অর্থাৎ লিজেন্ড জিকে প্যানাসিয়া পাবলিকেশনের যে প্রকাশিত বইটা কিরকম? প্যানাসিয়া একটা নতুন কোচিং সেন্টার, ওই অর্থে ওইরকম এস্টাবলিশড, মানে নতুন বলতে তারা হচ্ছে তাদের সম্বন্ধে আমার মানে ধারণা একটু কম। মানে প্রথম সারির কোচিং সেন্টার যেগুলো ওই সারিতে সম্ভবত তাদেরকে আমি দেখি নাই। তো আসলে আমি যেটা জানি না সেটা সম্পর্কে কমেন্ট করা ঠিক না। আমি আসলে ওই বইটা পড়ি নাই, ঠিক আছে, কখনো, বা আমি দেখি নাই। হ্যাঁ, বা আমাকে কেউ কোনো বড় ভাই সাজেস্ট করে নাই আমি যখন শিক্ষার্থী ছিলাম। তো সব বই ভালো, বাট আমার চোখে যেটা ভালো, বই পড়বে না, যে কোনো বই পড়তে পারেন, বাট আমার প্রিফারেন্স হচ্ছে ওই দুটা বই। হ্যাঁ। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ বলেন আপনার কোনো স্যার, এই যে জুবাইর জিকে যে বইটা, এটা কি অল পড়ে গেল সব একদম? অল্প বলতে যে আমরা যে ক্লাসে যে আজকে আমরা পড়াবো, ডিসকাস করব যে টপিকটা, এই টপিকটা প্রথমে হচ্ছে ওই বই থেকে মানে পুরো বইয়ের যে জিনিসটা করতে হবে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবেন কোশ্চেনের এক্সারসাইজ দেয়া আছে, চ্যাপ্টারের ওয়াইজ হচ্ছে কোশ্চেনের এক্সারসাইজ আছে। তো ওই কোশ্চেনের এক্সারসাইজ গুলো করবেন, মানে প্রচুর কোশ্চেন সলভ করতে হবে। এখন প্রচুর কোশ্চেন সলভ করলে কিন্তু আপনার অ্যাকুরেসি বাড়বে, আপনি বুঝতে পারবেন যে কোশ্চেন প্যাটার্নটা কেমন হয় ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে কোন কোন কোশ্চেন গুলো এসেছে। এবং আমি যেটা আপনাদের সবাইকে সাজেস্ট করবো যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবেন কি এক্সারসাইজ দেয়া আছে। তো ওই এক্সারসাইজ গুলোকে কোশ্চেন ভিউ আছে যে নাইম স্যারের কোশ্চেন ভিউ, নাইম স্যারের ফার্স্ট ভিউ লাস্ট ভিউ নামে বই বের হয়। এটা ভালো বই পড়তে পারেন, সমস্যা নেই, ভালো বই। তারপরে হচ্ছে যেটা আরেকটা বিষয় আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে কোশ্চেন সলভ করা। মানে ঢাকা ইউনিভার্সিটি লাস্ট 25 বছরে যে কোশ্চেন গুলো দেয়া আছে, মানে ঠিক আছে, হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো দেয়া আছে এগুলো কিন্তু অবশ্যই সলভ করতে হবে, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, সাধারণ জ্ঞান হোক, এগুলো অবশ্যই আপনাদেরকে সলভ করতে হবে। আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ না করেন তাহলে কিন্তু আপনারা বুঝবেনই না সাধারণ জ্ঞান জিনিস আসলে কিভাবে পরীক্ষায় আসে।
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিসিএস এর প্রিভিয়াস এর কোশ্চেন, সাধারণ জ্ঞান, তারপরে হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির সাধারণ জ্ঞান কোশ্চেন গুলো সলভ করলেই দেখবেন 60% প্রিপারেশন হয়ে গেছে আপনার। এবং প্রচুর কোশ্চেন রিপিট হয় প্রিভিয়াস এর কোশ্চেন থেকে, প্রচুর কোশ্চেন রিপিট হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করা। আপনারা প্রচুর কোশ্চেন সলভ করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান পড়ে আসলে আপনারা কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবেন। তো ঢাকা শহরের মধ্যে হচ্ছে ঢাকার ভেতরে সবচেয়ে লিডিং 4টা ইউনিভার্সিটি আছে, পাবলিক ইউনিভার্সিটি। একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, এখানে তো আপনারা বি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন, ডি ইউনিটে দিতে পারবেন। আর ঢাকার ভেতর আরেকটা ইউনিভার্সিটি আছে, নাম হচ্ছে বিইউপি, এটা একটা পাবলিক ইউনিভার্সিটি। এখানে আপনারা হচ্ছে 2টা পরীক্ষা দিতে পারবেন সেম প্রিপারেশন নিয়ে। বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ে হচ্ছে বাংলা, ইংলিশ আর জিকে পড়ে কিন্তু সেম প্রিপারেশনটাই নিতে পারবেন। সেম সেম প্রিপারেশন নিয়ে কিন্তু বিইউপি তে 2টা পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, বিইউপি একটা পাবলিক ইউনিভার্সিটি, আপনারা হচ্ছে সবাই এখানে পরীক্ষা দিবেন। সো বিইউপি তে হচ্ছে 2টা পরীক্ষা দিতে পারছেন, ঢাকা ইউনিভার্সিটিতে 2টা দিতে পারছেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 3টা পরীক্ষা দিতে পারবেন সেম প্রিপারেশন নিয়ে, আর জগন্নাথও দিতে পারবেন 2টা। তো দেখা গেল যে কমপক্ষে 8 থেকে 9টা মানে 9টা পরীক্ষা দিতে পারতেছেন শুধুমাত্র বি ইউনিট এবং ডি ইউনিটের প্রিপারেশন নিয়ে ঢাকার ভেতরেই। তারপরে তো আরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী, চিটাগাং এবং খুলনা ইউনিভার্সিটি, এগুলো ভালো ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি। তো এগুলো তো কিন্তু ওই যে বি ইউনিট এবং ডি ইউনিট আছে, তো ওইগুলোর কথা বাদ দিলাম আমরা। ঢাকার ভেতরেই কিন্তু আপনি 10টা পরীক্ষা দিতে পারতেছেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য, মানে আপনাদেরকে যেটা বলবো, পরীক্ষা দিবেন, সব ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন। পরীক্ষা দিলেই একটা না কোথাও না কোথাও সুযোগ হবে। যেটা সবাই ভুল করে ম্যাক্সিমাম স্টুডেন্ট, পরীক্ষা দেয় না, বা বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তার আইডিয়া থাকে না। শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতেই মানে ঢাকা ইউনিভার্সিটিকে ফোকাস করে, বাট পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি চান্স না হলে আর কোথাও পরীক্ষা দেয় না। তখন যেটা হয় আসলে আর পরে কোথাও চান্স হলে পরে ন্যাশনালে পড়তে হয়। আপনাদেরকে বলবো সব ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন। আপনি ভর্তি হয়েন না, বাট পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করবেন, জাজ করবেন। ঠিক আছে, এই ভুলটা করবেন না সবাই। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি একটা পর্যালোচনা সাধারণ স্ট্র্যাটেজি। আর অবশ্যই আপনাদেরকে কিন্তু একটা প্ল্যান করতে হবে কিভাবে আপনাদের পড়াশোনা করবেন, কোথায় কোথায় পরীক্ষা দিবেন, একটা আপনার হচ্ছে প্ল্যান করবেন, প্ল্যান অনুযায়ী পড়বেন। ইউ হ্যাভ টু হ্যাভ আ ভেরি ট্রান্সপারেন্ট গোল। হ্যাঁ, ভালো একটা সুনির্দিষ্ট লক্ষ্য বা প্ল্যান ছাড়া কিন্তু আপনারা ভালো প্রিপারেশন নিতে পারবেন না, খাপ ছাড়া প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, ওকে। হচ্ছে আপনার সি ইউনিট, না হয় ডি ইউনিট, না হয় মানে বি ইউনিট প্লাস ডি ইউনিট। ঠিক আছে, এখানে আছেন তারা হচ্ছে আপনারা হচ্ছে গিয়ে অবশ্যই ডি ইউনিটকে একটা ব্যাকআপ হিসেবে রাখবেন, সি ইউনিটে ফোকাস করবেন, দেন ডি ইউনিটকে ব্যাকআপ। মাসুম ভাই, হ্যাঁ, এটা কিন্তু বি আর ডি ইউনিট। ও বি এন্ড ডি ইউনিট, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আপনাদের জন্য যেটা বলবো, বি এন্ড ডি ইউনিটে আপনাদের ব্যাকআপ হচ্ছে বেশি বেশি পরীক্ষা দেওয়া, বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া। হ্যাঁ, বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে আপনারা পরীক্ষা দিবেন। তো এটাই হচ্ছে ব্যাকআপ, আপনাদের ব্যাকআপ হচ্ছে বেশি বেশি পরীক্ষা দিবেন। কারণ সব ভালো ইউনিভার্সিটি, ভালো ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন ভালো ইউনিভার্সিটি প্রথম চান্স পেয়ে যায়, পরবর্তীতে দেখা যায় বিভিন্ন ইউনিভার্সিটি সিট ফাঁকা থাকে, মানে স্টুডেন্টই খুঁজে পায় না, বা পাশ করলেই হচ্ছে চান্স পেয়ে যায় এরকম। এটা জাস্ট হচ্ছে আমরা জানি না বিধায় হচ্ছে আমরা পরীক্ষা দিই না, আমাদের কনফিডেন্স থাকে না, মনে হয় আমি পারবো না, আমি কিছুই পারি না, এরকম একটা হচ্ছে মানে কয়েকটা ইউনিভার্সিটি চান্স না পাওয়ার পর এরকম একটা হচ্ছে সবাই ডিসহার্টেড হয়ে যায়। তো এটা হওয়া যাবে না, পরীক্ষা দিতে হবে, একদম শেষ দিন পর্যন্ত আপনাকে লড়াই করতে হবে আপনার সর্বশক্তি দিয়ে, পারি আর না পারি আমাকে লড়াই করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি বেসিক কথাবার্তা। এখন আমরা হচ্ছে গিয়ে ক্লাস শুরু করব। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারেন এখন। চ্যাট অপশনটা চালু করে দেন মাসুম ভাই, চ্যাট অপশনটা ডিসেবল আছে, তাহলে ওরা চ্যাটে লিখে দিতে পারবে। ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ। মা এই টাকা দিয়ে নিমু গানে মা কই মনে মা একটা কথা উন্নে যাও মা উন্ন একটু আনমিউট করেন, বাইরে হইতো না আপনি মিউট করে দেন, আপনি মিউট অল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমাকে বুঝে না, আরে কই মু বইয়ের দিয়েলছি মার থেকে নিয়ে। হ্যাঁ, সবাইকে মিউট করে দিয়েছি। আচ্ছা, এখন আমরা হচ্ছে ক্লাসটা শুরু করব। সো ক্লাসটা শুরু করার আগে আজকে আমরা আসলে ইন্টারন্যাশনাল পার্ট দিয়ে শুরু করব, ইন্টারন্যাশনাল অংশ দিয়ে শুরু করব। সো আপনারা হচ্ছে এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এবং এই ইমেজের টাইটেলটা হলো সোলার সিস্টেম। এখন সোলার সিস্টেমকে বাংলাতে বলা হয় সৌরজগৎ। ঠিক, আপনারা সবাই মনে রাখবেন, সৌরজগতের ইংরেজি নাম হলো সোলার সিস্টেম। এবং সোলার হচ্ছে সূর্যকে বুঝে, সূর্যের একটা সিনোনিম হচ্ছে সোলার, এটা সবাই মনে রাখবেন। সোলারের সিনোনিম হচ্ছে সান বা সূর্য, সোলার সিস্টেম মানে হলো সৌরজগৎ।
এখন এই সৌরজগতের অনেকগুলো প্ল্যানেট আছে। প্ল্যানেট শব্দের অর্থ হলো গ্রহ। তো সৌরজগতের অনেকগুলো গ্রহের মধ্যে যেগুলো সবচেয়ে উল্লেখযোগ্য গ্রহ এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সূর্য কিন্তু আপনার হচ্ছে ঘূর্ণায়মান, সূর্য কিন্তু তার নিজের অক্ষরেখায় কি করে আবর্তন করে, এবং সূর্য রোটেশন বাংলায় বলা হয় হচ্ছে আবর্তন। আর আবর্তনকে যদি আরো সহজ ভাষায় বলি মানে হচ্ছে ঘোরা। হ্যাঁ, আমি যে ঘুরতেছি চারদিকে এটাকে বলা হয় আবর্তন করা বা ঘোরা। তো সূর্য তার নিজের কক্ষপথে নিজেকে কেন্দ্র করে ঘুরতেছে, এবং এই যে বাকি যে গ্রহগুলো আমরা দেখতে পাচ্ছি এই প্ল্যানেট গুলো হচ্ছে সূর্যের চারদিকে হচ্ছে কি করতেছে, সূর্যকে কেন্দ্র করে রোটেট করতেছে। এখন সোলার সিস্টেমের এক একটা গ্রহের আবার এক একটা গ্রহের এক একটা ফিচার্স আছে, এক একটা গ্রহ এক এক রকম, এক একটা গ্রহের নাম আলাদা, এক একটা গ্রহের সিগনিফিকেন্স এক এক রকম। এগুলো আমরা একটু জানবো। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সূর্যের সবচেয়ে কাছের যে গ্রহটা এটার নাম হচ্ছে, যে ইংরেজিতে লেখা আছে মার্কারি। আপনারা সবাই একটু খাতায় লিখে রাখেন যে মার্কারি শব্দের অর্থ হলো বুধ। মার্কারি শব্দের অর্থ হলো বুধ, বুধবারের বুধ। মার্কারি শব্দের অর্থ হলো বুধ, এবং সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ হলো এই বুধ, এবং সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হলো এই বুধ। তো তিনটা ইনফরমেশন। সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহের নাম কি? এটা হলো মার্কারি। সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ কোনটা সেটাও মার্কারি। এবং আরেকটা ইনফরমেশন যে সূর্যকে সবচেয়ে কম সময়ে কে প্রদক্ষিণ করে, মানে সবচেয়ে কম সময় নিয়ে সূর্যকে প্রদক্ষিণ করে হলো এই বুধ। তো তিনটা জিনিস, একটা হলো বুধের ইংরেজি নাম হলো মার্কারি, বুধ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ, 3 নাম্বার হচ্ছে বুধ সবচেয়ে কম সময়ে সূর্যকে প্রদক্ষিণ করে। তারপরে হচ্ছে সৌরজগতের যে সেকেন্ড যে গ্রহটা সেটা নাম হলো, ইংরেজি নাম হলো ভ্যানাস। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভ্যানাস। ভ্যানাস শব্দের অর্থ হলো সূর্য। ভ্যানাস শব্দের অর্থ হলো শুক্র। ভ্যানাস শব্দের অর্থ কি? শুক্র। এখন এই সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ হলো শুক্র। সবচেয়ে ওয়ার্মেস্ট, সবচেয়ে গরম যেই প্ল্যানেট সেটার নাম হলো শুক্র। শুক্র হচ্ছে সবচেয়ে উষ্ণতম গ্রহ। এখন আপনাদের কোশ্চেন হতে পারে, ভাই মার্কারি তো সূর্যের সবচেয়ে কাছে, বাট মার্কারি সবচেয়ে গরম না কেন? কারণ মার্কারির মানে এই ভ্যানাসের ম্যাক্সিমাম মানে যে সাবস্টেন্স, ভ্যানাসে প্রচুর কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড বেশি থাকার কারণে ভ্যানাস সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড এবং হিলিয়াম নামে দুইটা গ্যাস, যেগুলোর কারণে ভ্যানাস সবচেয়ে বেশি উত্তপ্ত থাকে। তো শুক্র হচ্ছে সবচেয়ে ওয়ার্মেস্ট প্ল্যানেট। তো মার্কারি গেল, ভ্যানাস গেল। এখন ক্রোনোলজিক্যালি পৃথিবী আর্থ হচ্ছে 3 নাম্বার, এটা আপনারা সবাই মনে রাখবেন। আর্থ হচ্ছে সৌরজগতের 3য় নাম্বার গ্রহ, আর্থ বা পৃথিবী। হ্যাঁ, এই হচ্ছে পৃথিবী। পৃথিবী হচ্ছে মানে সৌরজগতের 3য় গ্রহ, মানে আমাদের পৃথিবী হচ্ছে 3 নম্বর গ্রহ। এখন পৃথিবীর কিন্তু একটা উপগ্রহ আছে। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম হলো চাঁদ। আপনারা সবাই মনে রাখবেন, পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ, এবং উপগ্রহকে ইংরেজিতে বলা হয় স্যাটেলাইট। উপগ্রহকে ইংরেজিতে কি বলা হয়? স্যাটেলাইট। স্যাটেলাইট আবার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কৃত্রিম স্যাটেলাইট বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট, আরেকটা হলো ন্যাচারাল স্যাটেলাইট। তো ন্যাচারাল স্যাটেলাইট কোনটা? ন্যাচারাল স্যাটেলাইট হচ্ছে যে আপনার চাঁদ। চাঁদ হচ্ছে আবার পৃথিবীর চারদিকে ঘোরে, মানে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, আর চাঁদ হলো পৃথিবীর চারদিকে ঘোরে। এবং চাঁদ হচ্ছে মানে উপগ্রহগুলো সবসময় কি করে আপনার মানে যেমন ধরেন পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ, তার মানে হচ্ছে পৃথিবীর চারদিকে ওই উপগ্রহটা রোটেট করবে। তারপরে হচ্ছে আপনার কৃত্রিম যে উপগ্রহগুলো ওইগুলো আসলে কি, যে পৃথিবী থেকে যেই মানুষ সৃষ্ট যেই আর্টিফিশিয়াল যেই মানে স্যাটেলাইট গুলো পাঠানো হয় ওগুলো কিন্তু আপনার এই পৃথিবীর চারদিকে ঘোরে, রোটেট করে, ওগুলোকে বলা হয় আপনার কৃত্রিম উপগ্রহ।
ইংরেজিতে উপগ্রহকে বলা হয় স্যাটেলাইট। আর চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নাই, এই যে সূর্যের যে আলোটা যেটা চাঁদের উপরে পড়ে ওইটাই আর কি পৃথিবী থেকে আমরা চাঁদের ভেতরে দেখতে পাই। চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নাই। ওকে, আর তারপরে হচ্ছে আপনার মার্স। মার্স শব্দের অর্থ হলো মঙ্গল গ্রহ। এটা খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং। মঙ্গল গ্রহ হচ্ছে পৃথিবীর আপনার সরি মঙ্গল গ্রহর মানে মঙ্গল গ্রহের যে আকাশ স্কাই, মঙ্গল গ্রহের আকাশের কালার কিন্তু আপনার পৃথিবীর মতো নীল না, গোলাপি পিঙ্কিশ। এটা কিন্তু আপনারা সবাই মনে রাখবেন, মঙ্গল গ্রহের আকাশের কালার হচ্ছে পিঙ্কিশ বা গোলাপি। বুঝতে পেরেছেন? মঙ্গল গ্রহের ইংরেজি নাম হলো মার্স। তারপরে হলো জুপিটার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জুপিটার। তো জুপিটার হলো আপনার পৃথিবীর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। আর জুপিটারকে বাংলাতে বলা হয় হচ্ছে বৃহস্পতি। জুপিটার শব্দের অর্থ হলো বৃহস্পতি। এটা কিন্তু আপনারা সবাই মনে রাখবেন, জুপিটার শব্দের অর্থ হলো বৃহস্পতি। সবচেয়ে বড় যেই প্ল্যানেট সেটার নাম হলো বৃহস্পতি। আর আরেকটা মনে রাখবেন যে হ্যাঁ, তো আমরা একটু সাম আপ করি আমরা আসলে কি কি পড়লাম। তো প্রথমে আমরা পড়লাম হচ্ছে সূর্য। সূর্য হচ্ছে আপনার সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহের নাম হলো মার্কারি বা বুধ। ভেনাস হচ্ছে সবচেয়ে ওয়ার্মেস্ট গ্রহ, ভেনাস শব্দের অর্থ হলো শুক্র। এবং পৃথিবীকে সবচেয়ে কম সময়ে প্রদক্ষিণ করে হলো মার্কারি বা বুধ। তারপর পৃথিবী হচ্ছে তৃতীয় নাম্বার গ্রহ মানে ক্রনোলজিক্যালি। এবং পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম হলো চাঁদ। এবং চাঁদকে কিন্তু আবার লুনার বলা হয়। চাঁদকে কি বলা হয়? মুন। মানে নরমালি চাঁদের ইংরেজি নাম হলো মুন, কিন্তু চাঁদের আরেকটা নাম আছে, সেটা হলো মুন। চাঁদের আরেকটা নাম হলো লুনার। লুনার শব্দের দ্বারাও কিন্তু কি বোঝায়? চাঁদ বোঝায়। লুনার শব্দের অর্থ দ্বারাও কিন্তু চাঁদকে মিন করা হয়। ওই যে আমরা পড়েছিলাম না চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ। তো আপনাদের কোন জায়গায় যদি কোশ্চেন আসে যে লুনার এক্লিপস মানে কি, এক্লিপস এর দ্বারা আপনারা বুঝবেন লুনার এক্লিপস মানে হচ্ছে চন্দ্রগ্রহণ। লুনার এক্লিপস শব্দের অর্থ হচ্ছে চন্দ্রগ্রহণ। তার মানে কি লুনার দ্বারা কি বোঝায়? লুনার দ্বারা হচ্ছে চন্দ্রকে বোঝায়। মুন মানেও চন্দ্র, লুনার মানেও চন্দ্র। আর সোলার তো আমরা জানি, সোলার মানে সূর্য। তারপরে হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। এবং মঙ্গল গ্রহেরও কিন্তু দুইটা উপগ্রহ আছে। মঙ্গল গ্রহেরও দুইটা উপগ্রহ আছে। মঙ্গল গ্রহের উপগ্রহ দুইটার নাম কি কেউ বলতে পারবেন? মঙ্গল গ্রহের দুইটা ডেমোস আর ফেবোস। হ্যাঁ, ডিমোস আর ফবস। মঙ্গল গ্রহের দুইটা উপগ্রহের নাম হলো ডিমোস এবং ফবস। আমি লিখে দেই। আচ্ছা, বোর্ড কি দেখা যায় আপনাদের? দেখা যাচ্ছে, একটু ঝাপসা দেখা যাচ্ছে, বাকিটা দেখা যায় না। ওকে, মঙ্গল গ্রহের দুইটা উপগ্রহের নাম হলো এক নাম্বার হলো ফবস, আরেকটা হলো ডিমোস। ফবস এবং ডিমোস, এটা হচ্ছে মঙ্গল গ্রহের দুইটা উপগ্রহ। এবং মঙ্গল গ্রহের আকাশের কালার হচ্ছে পিঙ্কিশ বা গোলাপি। ওকে, তারপর হচ্ছে এই হচ্ছে মোটামুটি আমাদের একটা মানে বেসিক আলোচনা। আর জুপিটার শব্দের অর্থ কিন্তু বৃহস্পতি, আপনারা মনে রাখবেন। সবচেয়ে বড় গ্রহের নাম হলো জুপিটার। আর বাকি গ্রহগুলো একটু আপনারা পড়বেন, সমস্যা নেই। এই হচ্ছে মোটামুটি বেসিক আলোচনা। এখন আমরা আসলে পৃথিবী নিয়ে আলোচনা করব। আর সূর্য কি গ্রহ নাকি উপগ্রহ? আপনার কোশ্চেন থাকলে করতে পারেন এখন। সূর্য কি গ্রহ নাকি উপগ্রহ? একটু ক্লিয়ারলি বললে ভালো হয় আর কি। সূর্য নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ, সূর্য একটি নক্ষত্র। হ্যাঁ ভাইয়া, আমাদের সিলেট শহরে যে মানে একটা বিশ্ববিদ্যালয় আছে, মানে সাস্টের জিকে প্যাটার্ন সম্পর্কে যদি একটু বলতেন তাহলে ভালো হতো আমাদের জন্য। হ্যাঁ, শাস্ত্রেও হচ্ছে আপনার সাধারণ জ্ঞান আসে। এই যে আপনার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য শাস্ত্র ইকোনমিক্স সাবজেক্টটা আছে।
আর কয়েকটা ভালো ভালো সাবজেক্ট আছে, ইংরেজি সাবজেক্টটা আছে। তারপর হচ্ছে আপনারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিলেই কিন্তু আপনার সকল ইউনিভার্সিটির প্রিপারেশন হয়ে যাবে। মানে বি ইউনিটের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে যেটা পড়তেছেন এইটাই হচ্ছে জি সাস্টের ভাইয়া। জন্য, সাস্টের জন্য না। বাট সাস্টে মেবি হচ্ছে দু একটা ম্যাথ দেয়, মানে সম্ভবত দু একটা ম্যাথ আসতে পারে সাস্টে, অনেক আগে আমি ভাইয়া দেখেছিলাম তো। ভাইয়া আইকিউ কি, মানে আইকিউ কি হ্যাঁ, ওই জিকে এর সাথে রিলেটেড? আইকিউ জিকে এর সাথে রিলেটেড না, আইকিউ কাইন্ড অফ ম্যাথের সাথে রিলেটেড। মানে ওগুলো আসলে আপনারা একটু মানে ওগুলোর জন্য পড়তে হয় না, ওগুলো আসলে কমন সেন্সের বিষয়। যেমন ধরেন বাংলাদেশ হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত, তার মানে বাংলাদেশের পাশে হচ্ছে আপনার এশিয়া লেখা আছে, বাংলাদেশ একটা ক্লোন, তারপরে এশিয়া, তারপর দেখা গেল যে ব্রাজিল লেখা আছে, ব্রাজিল দিয়ে ক্লোন দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দেয়া আছে। এখন আমাদের কিন্তু কি করতে হবে, মানে বুঝতে হবে যে ব্রাজিল হচ্ছে একটা ল্যাটিন আমেরিকায় অবস্থিত, তাই না, মানে দক্ষিণ জি আমেরিকা ভাইয়া। মহাদেশের একটা দেশ। মানে এইরকম ভাবে আসে আইকিউ গুলো, এরকম আসে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, ধন্যবাদ ভাই। যেমন সাকিব আল হাসান একজন ক্রিকেটার, সাকিব আল হাসানের নামের পাশে লেখা থাকবে ক্রিকেটার। তারপরে ধরেন রজার ফেদারার, এখন রজার ফেদারার কি কি তাই না, রজার ফেদারার হচ্ছে একজন টেনিস প্লেয়ার, তার মানে হচ্ছে ওনার পাশে অ্যান্সার হবে টেনিস প্লেয়ার। এইরকম আর কি বিষয়গুলো আসে আইকিউ। ভাই আমরা হচ্ছে অনেকে ক্রিকেটারদের তেমন চিনি না, এগুলো বিষয়ে অবগত নয়, এগুলো অবগত হওয়া উচিত। হ্যাঁ অবশ্যই অবগত অবশ্যই হবেন, কেন হবেন না। সবচেয়ে এগুলো আপনার শীটে পাবেন, বা হচ্ছে ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স পেপার পড়লে এগুলো জানতে পারবেন। তো সাধারণ জ্ঞানে শিক্ষার্থীদের অবশ্যই কিন্তু বেশি বেশি পেপার পড়তে হবে। পেপার যদি আপনারা না পড়েন তাহলে কিন্তু সাধারণ জ্ঞান ব্যাপারটা আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে না। তো সাধারণ জ্ঞান এবং পেপার এই দুটো হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। জি ভাইয়া। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, সো এখন আমরা হচ্ছে পৃথিবী নিয়ে আলোচনা করব। আমরা তো ইতোমধ্যে জেনে ফেলেছি যে পৃথিবী হলো সৌরজগতের ৩য় নম্বর গ্রহ, এবং আমরা এখন পৃথিবী নিয়ে আলোচনা করব। এখন পৃথিবীতে হচ্ছে টোটাল পৃথিবীটা আসলে কিভাবে গঠিত হয়েছে। পৃথিবী আসলে আপনার পৃথিবী হচ্ছে আপনার 7টা মহাদেশ এবং 5টা মহাসাগর নিয়ে গঠিত। পৃথিবী হচ্ছে 7টা মহাদেশ এবং 5টা মহাসাগর নিয়ে গঠিত। মহাসাগরকে ইংরেজিতে বলা হয় ওশেন, OCEAN, ওশেন। মহাসাগরকে ইংরেজিতে বলা হয় ওশেন, এবং উপমহাদেশকে বলা হয় হচ্ছে কন্টিনেন্ট। তো মহাদেশকে বলা হয় কন্টিনেন্ট, আর মহাসাগর হলো ওশেন। এখন পৃথিবীতে হচ্ছে আপনার 5টা মহাসাগর আছে এবং 7টা মহাদেশ আছে। এগুলো হচ্ছে আমরা একটু পড়বো কোনটা কোন জায়গায় আছে। এখনই আমরা বলবো কোথায় হচ্ছে 5টা মহাসাগর অবস্থিত, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো পৃথিবীর হচ্ছে আপনার 3 ভাগের 2 ভাগে হচ্ছে জল, মানে পানি। পৃথিবীর 3 ভাগের কয় ভাগ জল? পৃথিবীর 3 ভাগের 2 ভাগই হচ্ছে পানি, এবং পানিটা হচ্ছে আপনার মানে আবার যদি অন্যভাবে বলি, পৃথিবীর 100 ভাগের 70 ভাগই হচ্ছে জল, 30 ভাগ হচ্ছে স্থল। আর পৃথিবীর হচ্ছে আরেকভাবে যদি বলি, পৃথিবীর 3 ভাগের 2 ভাগই হলো মানে পানি, এবং হলো 1 ভাগ হলো স্থল। এবং এই যে পানিটা কিন্তু আপনার হচ্ছে দুই ভাবে আছে, দুইটা রূপে আছে। একটা হলো ওই যে বরফ আকারে আছে, আর একটা হলো লিকুইড আকারে আছে। তো বরফকে ইংরেজিতে বলা হয় ওই যে গ্লাসিয়ার বলা হয়, গ্লাসিয়ার। আপনারা সবাই একটু দেখে রাখেন, গ্লাসিয়ার মানে হচ্ছে যে বরফ আচ্ছাদিত যে জায়গাগুলো থাকে ওগুলোকে বলা হয় গ্লাসিয়ার, বা ওই যে বরফের যে পিণ্ডগুলোকে। হ্যাঁ দেখবেন বরফেরও কিন্তু পাহাড় আছে, হ্যাঁ বরফের পাহাড় আছে। তারপর অ্যান্টার্কটিকা মহাদেশে তো প্রচুর মানে পুরোটাই হচ্ছে আপনার বরফ আচ্ছাদিত অ্যান্টার্কটিকা মহাদেশটা। তো বরফকে কি বলা হয়? গ্লাসিয়ার বলা হয়। তো আমরা যেটা জানলাম, এই যে 70 ভাগ পানি, এটা দুই ভাবে আছে, একটা লিকুইড আকারে আছে আর একটা হলো আপনার গ্লাসিয়ার আকারে আছে। আর এখন হচ্ছে 7টা মহাদেশগুলোর নামগুলো কি কি আমরা এখন একটু জানবো। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মহাদেশটা, এটা হলো এশিয়া মহাদেশ, এবং পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশের নাম কিন্তু আয়তনে ও জনসংখ্যায় দুই দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া। আর আপনারা সবাই একটু খাতায় লিখে রাখেন যে এশিয়া মহাদেশের টোটাল দেশের সংখ্যা হলো 44টা। এশিয়া মহাদেশের টোটাল স্বাধীন দেশের সংখ্যা হলো 44টা। এই যে পৃথিবীটা, এই পৃথিবীতে
মানে পৃথিবীতে টোটাল স্বাধীন দেশের সংখ্যা হলো 195টি। পৃথিবীতে টোটাল স্বাধীন দেশের সংখ্যা কয়টি? 195টি টোটাল ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এখন 195টা দেশের মধ্যে 193টি হচ্ছে আবার জাতিসংঘের মেম্বারশিপ আছে। দুইটা ইনফরমেশন একটু খেয়াল রাখেন যে পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা কয়টা। পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 195টি, এবং পৃথিবীতে হচ্ছে মানে জাতিসংঘের মেম্বারশিপ আছে কয়টি দেশের? 193টি দেশের। এবং পৃথিবীতে টোটাল আবার দেশ আছে অ্যাপ্রক্সিমেটলি আপনার কতটি? প্রায় 250টা দেশ আছে। বাট 250টা দেশের মধ্যে 195টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বা স্বাধীন দেশ, আর 193টা হচ্ছে জাতিসংঘের মেম্বারশিপ আছে। তো পৃথিবীর হচ্ছে টোটাল দেশের সংখ্যা হচ্ছে 195 আর 193, মনে রাখবেন। আর পৃথিবীতে হচ্ছে আপনার টোটাল জনসংখ্যা হলো প্রায় 750 কোটি। হ্যাঁ, 750 কোটি। হ্যাঁ তুষার, আপনি কোশ্চেন করেছেন, ইউ ক্যান আস্ক মি। পৃথিবীতে সর্বমোট দেশ কতটি? পৃথিবীতে এই যে বললাম, পৃথিবীতে হচ্ছে সর্বমোট দেশ হচ্ছে 249টি বইয়ে লেখা আছে, বাট 250টির মতো আর কি, 250টা। বাট স্বাধীন দেশ তো এক্সাক্ট, তাই না? স্বাধীন দেশ হচ্ছে 195টি, আর 193টি হচ্ছে আপনার জাতিসংঘের মেম্বারশিপ আছে। দুইটা দেশে জাতিসংঘের মেম্বারশিপ নেই, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি আর একটা হলো কসোভো। কয়টা দেশে? জি বলেন। ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে, একটা টাস টাস আওয়াজ আসতেছে, আওয়াজগুলো ক্লিয়ার হচ্ছে না তো আপনার। ওকে, সমস্যা নেই, এটা অনলাইন ক্লাসের একটা পার্ট। হ্যাঁ, যাই হোক, আমার ল্যাপটপের কনফিগারেশন অনেক ভালো, তো দূরের সাউন্ড একটু অ্যাবজর্ব করে, তো সমস্যা নেই, এটা মানে ঠিক হয়ে যাবে। আমি হচ্ছে আবাসিক এলাকায় থাকি, মানে পাশের বাসায় হচ্ছে একটু কনস্ট্রাকশনের কাজ করতেছে, তো সরি ফর দ্যাট। যাই হোক, যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, পৃথিবীতে টোটাল দেশ স্বাধীন 195টা, আর জাতিসংঘভুক্ত 193টা। দুইটা দেশ হচ্ছে জাতিসংঘের মেম্বারশিপ নাই, despite they have their independence। সেই দুইটা দেশের নাম হলো ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, মানে জনসংখ্যায় আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি। বুঝতে পেরেছেন? ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ আয়তনে এবং জনসংখ্যা। ভ্যাটিকান সিটিতে হচ্ছে যে খ্রিস্টান পোপরা থাকে, খ্রিস্টান যে ধর্মযাজক থাকে না, সেই ধর্মযাজকরা হচ্ছে আপনার ওই ভ্যাটিকান সিটিতে থাকে। এবং ভ্যাটিকান সিটি মানে অনেক ইন্টারেস্টিং একটা দেশ, মাত্র 1000 জনসংখ্যা। ভ্যাটিকান সিটিতে কত জনসংখ্যা? মাত্র 1000। এবং ভ্যাটিকান সিটি হচ্ছে ইতালির মাঝখানে অবস্থিত। যে এটা ধরেন ইতালির মাঝখানে হচ্ছে এই যে ছোট্ট একটা দেশ ভ্যাটিকান সিটি। সো এই জন্য ইতালির মাঝখানে ভ্যাটিকান সিটি আরেকটা দেশ আছে। দুইটা দেশ মানে ইতালির মাঝখানে, টেরিটরির মাঝখানে থাকার কারণে ইতালিকে বলা হয় ছিদ্রায়িত দেশ, ছিদ্রায়িত দেশ বলা হয়। ইতালিকে ছিদ্রায়িত দেশ বলার কারণ হলো যে ইতালির মাঝখানে দুইটা স্বাধীন দেশ আছে, একটা হলো ভ্যাটিকান সিটি, পৃথিবীর সবচেয়ে ছোট আয়তন এবং জনসংখ্যায় মাত্র 1000 জনসংখ্যা অ্যাপ্রক্সিমেটলি। এবং ভ্যাটিকান সিটিতে আপনার হচ্ছে শুধুমাত্র পুরুষরা থাকে, এখানে কোনো মহিলারা থাকে না, শুধুমাত্র পুরুষরা থাকে। পুরুষ মানে খ্রিস্টান ধর্মযাজকরা, ওই যে ক্যাথলিক মানে প্রিচাররা এখানে থাকে। তো আর আরেকটা দেশ হচ্ছে স্যান ম্যারিনো। এই দুইটাই হচ্ছে ইতালির মাঝখানে। তো এই জন্য ইতালিকে বলা হয় জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকদের ফিলিস্তিন আর ভ্যাটিকান সিটিকে বলা হয়। এটা বিষয়টা কি বোঝানো হয় আসলে, একটু যদি বুঝাই দিতেন উপকৃত হতাম। আপনি একটা ভালো কোশ্চেন করেছেন, আমি ওইটা এখনই বলতাম, এটা একটু পরে বলছি। ভ্যাটিকান সিটি যেটা, এটা একটু শেষ করি। তো ভ্যাটিকান সিটি গেল 1 নম্বর দেশ যার জাতিসংঘের মেম্বারশিপ নেই। এখন আরেকটা দেশের নাম হলো কসোভো। আপনারা সবাই মনে রাখবেন, জাতিসংঘের আরেকটা দেশের মেম্বারশিপ নেই, স্বাধীন দেশ হওয়া সত্ত্বেও, সেটার নাম হলো কসোভো। এবং কসোভো দেশটা আপনার মনে হয় যে এটা একটা আফ্রিকান কান্ট্রি, নাম শুনে মনে হয় যে এটা একটা আফ্রিকায় অবস্থিত, বাট কসোভোটা হচ্ছে অবস্থিত ইউরোপে। ঠিক আছে, এটা মনে রাখবেন। কসোভো কোথায় অবস্থিত? ইউরোপ মহাদেশে অবস্থিত, ইউরোপে অবস্থিত। এবং আলবেনিয়া, এটা নাম শুনলে মনে হয় যে এটা একটা আফ্রিকায় অবস্থিত, বাট আলবেনিয়া হচ্ছে ইউরোপের একমাত্র মুসলিম কান্ট্রি, মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। হ্যাঁ, কসোভো একটা মুসলিম কান্ট্রি, বাট কসোভোর চেয়ে জনসংখ্যা বেশি হলো আপনার আলবেনিয়াতে। আলবেনিয়া সবচেয়ে বেশি মুসলিম থাকে ইউরোপে, একমাত্র মুসলিম কান্ট্রি। আর কসোভো, আলবেনিয়া, এই দুইটাই হলো ইউরোপে অবস্থিত। ঠিক আছে, আর কসোভো, ভ্যাটিকান সিটি, এই দুইটা দেশের কি নাই? জাতিসংঘের মেম্বারশিপ নাই। এখন যেটা কোশ্চেন হইল, প্যালেস্টাইন, ইংরেজিতে বলা হয় প্যালেস্টাইন, বাংলাতে বলা হয়
ফিলিস্তিন, ইংরেজিতে বলে প্যালেস্টাইন, বাংলাদেশে বলা হয় ফিলিস্তিন। যে ফিলিস্তিনকে বলা হয় নিজ দেশে পরাধীন একটা দেশ। কোন দেশ নিজ দেশেই পরাধীন? সেটা হচ্ছে ফিলিস্তিন। এই ফিলিস্তিন কি করছিল? ইসরায়েলকে বসবাস করার জন্য জায়গা দিছিল প্যালেস্টাইনে অনেক আগে, 1917 দিকে ব্যালফোর ঘোষণার মাধ্যমে আর কি আপনার মানে আপনার হচ্ছে জায়গা দিয়েছিল ইহুদিদেরকে থাকতে এই প্যালেস্টাইনে, ফিলিস্তিনে। পরবর্তীতে কি হইলো, 1948 সালে এই ইসরায়েল নামে নতুন একটা রাষ্ট্র গঠিত হইলো সেই প্যালেস্টাইনের ভূখণ্ডের ভেতরে, এবং আস্তে আস্তে কি করলো, ডে বাই ডে তারা কি করলো, পুরো প্যালেস্টাইনকে অকুপাইড করে ফেললো জোরপূর্বক। এবং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় শীর্ষ মানে পরাশক্তি মানে ইউএসএ, রাশিয়া, তারপর হচ্ছে ফ্রান্স, এরা কি করে, সবাই হচ্ছে প্যাট্রোনাইজ করে আপনার ইহুদিদেরকে। তো তাদের মদত পুষ্ট হয়ে আর কি, তাদের সমর্থন পেয়ে হচ্ছে প্যালেস্টাইনকে দখল করে ফেলছে। এবং প্যালেস্টাইন একটা সময় কি করলো, তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে ফেললো। এই কারণে কিন্তু প্যালেস্টাইন কিন্তু এখনো কিন্তু কি মানে পরাধীন দেশ, স্বাধীন দেশ না। তো এই যেহেতু স্বাধীন দেশ না, এই কারণে জাতিসংঘের মেম্বারশিপ নাই প্যালেস্টাইনের। কিন্তু প্যালেস্টাইন হচ্ছে জাতিসংঘের কি, জাতিসংঘের একটা পর্যবেক্ষক দেশ। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন আপনারা, যে জাতিসংঘের পর্যবেক্ষক দেশ বলতে কি বোঝায়, জাতিসংঘের পর্যবেক্ষক দেশ কয়টি? জাতিসংঘের পর্যবেক্ষক দেশ হচ্ছে দুইটা, একটা হলো ভ্যাটিকান সিটি, কারণ ভ্যাটিকান সিটিরও তো মেম্বারশিপ নাই, এবং আরেকটা হচ্ছে প্যালেস্টাইন, প্যালেস্টাইন বা ফিলিস্তিন, ফিলিস্তিন এবং প্যালেস্টাইন, এটা হচ্ছে একটা বাংলা একটা ইংরেজিতে। তো এদের হচ্ছে জাতিসংঘের মেম্বারশিপ নাই। তো এরা এই দুই ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ জি বলেন ভাই, যে বলেন যে ফিলিস্তিন মানে ফিলিস্তিন তো রাষ্ট্রটা স্বাধীন হয়েছিল না 1988 সালে? স্বাধীন হয়েছিল, বাট এখন পরাধীন দেশ, স্বাধীনতা আবার হারায় ফেলছে, এখন পরাধীন অবস্থায় আছে। এখন যেটা হইছে যে পর্যবেক্ষক দেশ বলতে কি বোঝায়, মানে এটাকে ইংরেজিতে বলা হয় অবজারভেটরি কান্ট্রি, অবজারভেটরি, হ্যাঁ, পর্যবেক্ষক, অবজারভেটরি কান্ট্রি। এখন মানে জাতিসংঘটা যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, জাতিসংঘের যে কাজ সেটা কি ইফেক্টিভ হচ্ছে কিনা, ফ্রুটফুল হচ্ছে কিনা, বা ফলপ্রসূ হচ্ছে কিনা, এই সুযোগ সুবিধা জাতিসংঘের যে কাজকর্ম এর দ্বারা সুযোগটা কি ইকুয়ালি মানে বন্টন হচ্ছে কিনা, অ্যালোকেটেড হচ্ছে কিনা, বা এটাকে আসলে পাওয়ার অ্যাবিউজ করতেছে জাতিসংঘ, এই যে এই বিষয়গুলো জাতিসংঘ আসলে কতটা সফল, এই বিষয়গুলোর উপরে হচ্ছে একটা সার্ভে করে বা একটা সার্ভে রিপোর্ট দেয় নিরপেক্ষভাবে। এটাই হচ্ছে আসলে পর্যবেক্ষক দেশের আসলে কাজ, বুঝতে পেরেছেন? আর জাতিসংঘের পর্যবেক্ষক দেশ হচ্ছে দুইটা, একটা হলো ভ্যাটিকান সিটি, আরেকটা কি বলেন তো? একটা হচ্ছে ফিলিস্তিন, আরেকটা হচ্ছে ফিলিস্তিন বা প্যালেস্টাইন। ডান। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এক্ষেত্রে হচ্ছে তারা যে মানে পর্যবেক্ষণের ক্ষমতাটা কি ওই দেশ দুইটাই রাখে, নাকি মানে ওই দেশে কি জাতিসংঘের কাজ আছে নাকি নাই, ওটা অন্যান্য দেশেরা বিবেচনা করে? না, যেহেতু আপনার হচ্ছে এই দুইটা দেশের মেম্বারশিপ নাই, আর পর্যবেক্ষক শুধুমাত্র ওই দেশই করতে পারে যারা আসলে যে নিরপেক্ষ। সো নিরপেক্ষ হইতে হইলে তো সব দেশই তো জাতিসংঘের মেম্বারশিপ আছে, সো এই জন্য আর কি এই দুইটা দেশকে দেওয়া হয়েছে, নাথিং এলস। মানে এরা মেম্বারশিপ না, এই জন্য এদেরকে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? ওকে, এখন হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে যেটা নিয়ে আলোচনা, হ্যাঁ যেটা বলতেছিলাম যে ভ্যাটিকান সিটি আর কসোভো, এটা হচ্ছে আপনার ইউরোপে অবস্থিত, ইউরোপ মহাদেশে অবস্থিত। তো যেটা বলতেছিলাম যে এশিয়া মহাদেশের টোটাল দেশের সংখ্যা হলো আপনার 44টা, এবং পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ আয়তনে জনসংখ্যা দুইটাতেই হচ্ছে এশিয়া মহাদেশ। যদিও আফ্রিকা মহাদেশ হচ্ছে মানে এশিয়ার দিকে মহাদেশের টোটাল স্বাধীন দেশ হচ্ছে 54টা, সবাই লিখে রাখেন, আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশ হলো 54টা। এবং এই আফ্রিকা মহাদেশকে বলা হয় অন্ধকার আচ্ছন্ন মহাদেশ, বা হ্যাঁ অন্ধকার আচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে। কারণ অন্ধকার বলার কারণ হচ্ছে এই দেশে হচ্ছে আপনার প্রচুর হচ্ছে মানে সুপারস্টিশাস, মানুষজন অনেক সুপারস্টিশাস, তারপর ইলিটারেট, শিক্ষার হার অনেক কম, তারপর হচ্ছে মানে দারিদ্র, প্রভার্টি অনেক বেশি, হ্যাঁ উন্নত না, অনুন্নত দেশ ম্যাক্সিমাম। এই জন্য এই আফ্রিকা মহাদেশকে বলা হয়, এবং এখানে প্রচুর মারামারি হয়, দাঙ্গা হয়, ডোমেস্টিক ভায়োলেন্স বেশি, যার কারণে আফ্রিকাকে বলা হয় অন্ধকার আচ্ছন্ন মহাদেশ। এবং আফ্রিকাতে টোটাল দেশ আছে হচ্ছে আপনার কয়টা? 54টা। আর আফ্রিকা দেখেন এই যে এশিয়া মহাদেশ থেকে নিচে আফ্রিকাটা। এবং এই যে আফ্রিকার কয়েকটা দেশের নাম বলি, যেমন ধরেন মিশর কিন্তু একটা মুসলিম কান্ট্রি, মিশর নীল নদের দেশ মিশর, এই মিশরটা কিন্তু আফ্রিকায় অবস্থিত। এবং হচ্ছে লিবিয়া, তিউনিসিয়া, তারপর মরক্কো,
মুসলিম কান্ট্রি, হ্যাঁ এগুলো কিন্তু আপনার হচ্ছে একটু মিডল ইস্টের কান্ট্রি মনে হয়, মিশর, লিবিয়া, তিউনিসিয়া, মরক্কো, এগুলো কিন্তু মধ্যপ্রাচ্যের দেশ মনে হয়। তারপরে তো আফ্রিকার আরো কয়েকটা দেশ আছে যেগুলো হচ্ছে আমরা সবাই জানি, গ্যাবন, চাঁদ নামে একটা দেশ আছে, তারপর মাদাগাস্কার একটা দেশ, এটাও কিন্তু আফ্রিকায় অবস্থিত। তারপরে হচ্ছে আপনার জিবুতি, তারপরে হচ্ছে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, তারপরে জিম্বাবুয়ে, কেনিয়া, তারপর হচ্ছে আপনার সাউথ আফ্রিকা, এগুলো সবই হচ্ছে আপনার আফ্রিকা মহাদেশে অবস্থিত। আচ্ছা আচ্ছা ভাই, আপনি যে করলেন কোসোভো হচ্ছে ইউরোপের একমাত্র মুসলিম কান্ট্রি, তাহলে তুরস্কের ইস্তাম্বুল, কসোভো বলিনি আমি, আলবেনিয়া বলেছি। আলবেনিয়া, হ্যাঁ, তাহলে ইস্তাম্বুলের যে তুরস্ক, এগুলা কি ইউরোপে নয়? এগুলো তো ন্যাটোর সদস্য, তো এটা বলতেছিলাম। আচ্ছা, কোশ্চেনটা একটু অন্যরকম হয়ে গেল, ইরেলেভেন্ট হয়ে গেল। মানে মিশর হচ্ছে আপনার এমন একটা দেশ, মিশরের রাজধানী তো ইস্তাম্বুল না, তুরস্কের রাজধানী ইস্তাম্বুল। আমি তুরস্ক বলতেছি, তুরস্কের হচ্ছে আপনার, তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি। তুরস্ককে কি বলা হয়? ইউরেশিয়ান কান্ট্রি। মানে তুরস্ক দেশটা আপনার এশিয়া মহাদেশে অবস্থিত, আবার ইউরোপেও অবস্থিত, মানে দুইটা মহাদেশে অবস্থিত। পৃথিবীর দুইটা দেশ দুইটা মহাদেশে অবস্থিত, একটা হচ্ছে রাশিয়া আর একটা হলো তুরস্ক। তো তুরস্করে আবার হচ্ছে একটু আদর করে ইউরেশিয়ান কান্ট্রি বলা হয়। আচ্ছা, বুঝতে পারছি। তো ইউরোপ প্লাস এশিয়া, মানে আপনি যদি হচ্ছে যুক্ত বর্ণ করেন এটা হবে আর কি, সংক্ষেপ হলো ইউরেশিয়ান। তো তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি, মানে দুইটা মহাদেশে অবস্থিত। আসলে পুরো তুরস্কটাই হচ্ছে দুইটা মহাদেশে অবস্থিত না, শুধুমাত্র হচ্ছে আপনার তুরস্কের যে প্রাক্তন রাজধানী ইস্তানবুল, তুরস্কের প্রাক্তন একটা ক্যাপিটাল, মানে প্রাক্তন ক্যাপিটাল হচ্ছে ইস্তানবুল, এই ইস্তানবুলটা হচ্ছে দুইটা মহাদেশে অবস্থিত। ঠিক আছে, যদি বলে তুরস্কের কোন শহর দুই মহাদেশে অবস্থিত, সেটা হবে ইস্তানবুল। মানে প্রাক্তন, মানে প্রিভিয়াস, ফরমার ক্যাপিটাল। আগে তুরস্কের ক্যাপিটাল ছিল আপনার ইস্তানবুল, বর্তমানে হচ্ছে তুরস্কের ক্যাপিটাল হলো আঙ্কারা, ক্যাপিটাল চেঞ্জ হয়েছে। মানে এই ইস্তানবুল শহরটাই আর কি দুই মহাদেশে অবস্থিত। এবং বিখ্যাত যে আপনার ট্রয় নগরী, ট্রয়, এটাও কিন্তু তুরস্কতে অবস্থিত। আপনাদের বাংলা বইতে ভুল দেয়া আছে, গ্রিস দেয়া আছে, বাট ট্রয় নগরী কোথায় অবস্থিত? এই ইস্তানবুল, মানে তুরস্কেতে অবস্থিত। তুরস্কতে ইংরেজিতে বলে কি? টার্কি। তুরস্ককে ইংরেজিতে কি বলে? টার্কি। হ্যাঁ, টার্কি। তুরস্ককে ইংরেজিতে বলে টার্কি, আর বাংলায় বলে তুরস্ক। এই যে বিখ্যাত যে অটোমান সাম্রাজ্য ছিল না, অটোমান সাম্রাজ্য, এই অটোমান সাম্রাজ্য ছিল তুরস্কের মানে তুরস্কে ছিল অটোমান সাম্রাজ্য। আর বিখ্যাত একজন শাসকের নাম কি তুরস্কের এই অটোমান সাম্রাজ্যের, বলতে পারবেন কেউ? হ্যাঁ, মানে আরেকজনের নাম তারও আগে, কামাল, মানে আতাতুর্ক হচ্ছে তো আপনার ইসের, মুস্তাফা কামাল। আরেকটা হচ্ছে আপনার ওই যে সুলতান সুলেমান, নাম শুনেছেন না আপনারা? হ্যাঁ। এই সুলতান সুলেমান ছিল একজন বিখ্যাত অটোমান শাসক, অটোমান সাম্রাজ্যের শাসক। তারপর হচ্ছে মোটামুটি আপনারা তো অ্যান্সার পাইছেন আপনাদের কোশ্চেনে, তাই না? না ভাই, আরেকটা হচ্ছে প্রণালী যেগুলো আছে বিশ্বের, মানে সমুদ্রের ক্ষেত্রে, ওগুলাকে আমাদের কিভাবে পড়বো এবং কিভাবে এগুলো পড়লে প্রশ্ন কিভাবে আসে, এগুলো একটু যদি হেল্প করতেন ভালো হতো। হ্যাঁ, এটা পড়াবো তো আজকে। হচ্ছে আমাকে আগে তো এশিয়া মহাদেশ কোনটা, এশিয়া কোনটা, আফ্রিকা কোনটা, হচ্ছে কয়টা মহাদেশ, এগুলো তো আগে জানতে হবে, তারপর না প্রণালী, মহাসাগর জানতে হবে প্রথম। পড়াবো, টেনশন করার কিছু নাই, আমি কোশ্চেন গুলো পড়ে নিলে ভালো হতো, আগে আপনি পড়ায় নেন। হ্যাঁ, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, তারপর হচ্ছে এশিয়া মহাদেশ, যেটা বললাম যে এশিয়াতে টোটাল দেশ হচ্ছে 44টা এবং আফ্রিকা মহাদেশে হচ্ছে টোটাল 54টা। মানে তার মানে দেশ সবচেয়ে বেশি স্বাধীন সেটা হলো আফ্রিকাতে, এবং এশিয়াতে হচ্ছে মানে আয়তন জনসংখ্যা বড় হওয়া সত্ত্বেও দেশ হচ্ছে মাত্র 44টা। আর ইউরোপ হচ্ছে দেখেন এশিয়ার হচ্ছে একদম পূর্ব দিকে অবস্থিত, এই সাইডটাকে বলা হয় পশ্চিম দিক, সরি, এশিয়ার পশ্চিম দিকে হচ্ছে আপনার ইউরোপটা অবস্থিত। এবং এই ইউরোপ মহাদেশটা হচ্ছে আপনার টোটাল স্বাধীন দেশ হলো 48টা। তো তিনটা মহাদেশের কয়টা দেশ? একটা এশিয়াতে হলো 44টা, ইউরোপে হলো 48টা, আফ্রিকাতে 54টা। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন এশিয়ার দক্ষিণ দিকে, এশিয়া মহাদেশের নিচে অস্ট্রেলিয়া মহাদেশ। এই অস্ট্রেলিয়ার মহাদেশকে স্বাধীন দেশ হলো আবার টোটাল 14টা। অস্ট্রেলিয়ার স্বাধীন দেশ 14টা, এবং অস্ট্রেলিয়া মহাদেশকে আবার ওশেনিয়া মহাদেশ বলা হয়। কি মহাদেশ বলা হয়? ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশ। এবং এই অস্ট্রেলিয়া মহাদেশের টোটাল দেশ হলো 44টা। এই যে দেখেন নিচে দেয়া আছে নিউজিল্যান্ড, এখানে আরো কয়েকটা দেশ আছে, যে আপনার মানে মার্শাল দ্বীপপুঞ্জ, পাপুয়া নিউ গিনি, হ্যাঁ, এগুলো কিন্তু এই যে এখানে এই অস্ট্রেলিয়াতে অবস্থিত।
আর অস্ট্রেলিয়া শব্দের অর্থ কি জানেন? অস্ট্রেলিয়া শব্দের অর্থ হলো এশিয়ার দক্ষিণাঞ্চল, এটা মনে রাখবেন। অস্ট্রেলিয়া শব্দের অর্থই হলো এশিয়ার দক্ষিণাঞ্চল। তারপর হচ্ছে আমরা একটু যদি এখানে দেখি, এই যে এই মহাদেশটা, এই যে এটা হচ্ছে কানাডা, এটা হলো ইউএসএ, আর এটা হলো যে মেক্সিকো। হ্যাঁ, আর এই যে মাঝখানে এই জায়গাগুলো, এগুলোকে বলা হয় ওয়েস্ট ইন্ডিজ। যে আমরা নাম নাম শুনেছি না যে ক্যারিবিয়ান দেশগুলো বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ, যে আপনার জ্যামাইকা, ত্রিনিদাদ এন্ড টোবাগো, বারবাডোস, বারমুডা, এই যে দেশগুলো, এগুলো কিন্তু সেন্ট কিটস এন্ড নেভিস। হ্যাঁ, সেন্ট কিটস এন্ড নেভিস, এগুলো কিন্তু এই যে এইদিকে অবস্থিত। এগুলোকে বলা হয়, একসাথে বলা হয় ওয়েস্ট ইন্ডিজ বা উইন্ডিজ। আর এগুলো হচ্ছে যে ক্যারিবিয়ান সাগরের পাশে অবস্থিত। ক্যারিবিয়ান সাগর পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম হলো ক্যারিবিয়ান সাগর। তো ক্যারিবিয়ান সাগরের পাশে যে দেশগুলো অবস্থিত, এগুলোকে কিন্তু আপনার মধ্য আমেরিকার দেশ বলা হয়, বা ওয়েস্ট ইন্ডিজ বলা হয়, বা উইন্ডিজ বলা হয়, বা ক্যারিবিয়ান দেশ বলা হয়। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে কিন্তু আপনার উত্তর আমেরিকাতেই পড়ছে। মধ্য আমেরিকায় পড়লেও এটা আসলে কি উত্তর আমেরিকায় পড়ছে। আমেরিকা মহাদেশ আবার দুই প্রকার, একটা উত্তর আমেরিকা, নর্থ আমেরিকা, আর একটা হলো সাউথ আমেরিকা। এখন সাউথ আমেরিকাকে আবার আরেকটা নামে ডাকা হয়, সেটা হলো ল্যাটিন আমেরিকা। ল্যাটিন আমেরিকা। এখন এই ল্যাটিন আমেরিকার কিন্তু আপনার হচ্ছে, ল্যাটিন কিন্তু একটা ভাষার নামও, বুঝতে পারছেন? এই যে ল্যাটিন আমেরিকার ম্যাক্সিমাম দেশের ভাষা হচ্ছে ল্যাটিন। বোঝা গেল? পর্তুগিজ বা স্প্যানিশ। স্প্যানিশ, হ্যাঁ স্প্যানিশ, তারপর হচ্ছে মানে হ্যাঁ স্প্যানিশ ভাষার কথা বলে। আপনার একটা দেশ আছে যে ফ্রেঞ্চ গায়ানা, ওরা আবার কিন্তু ফ্রেঞ্চ ভাষার কথা বলে। ল্যাটিন আমেরিকার একটা দেশ ফ্রেঞ্চ গায়ানা, ওরা হচ্ছে আবার ফ্রেঞ্চ ভাষার কথা বলে। তো সাউথ আমেরিকার আপনার হচ্ছে বা ল্যাটিন আমেরিকার ম্যাক্সিমাম দেশ কিন্তু আপনার ফুটবল প্লেয়িং নেশন, মানে সবাই ফুটবল খেলে। এই যে আপনার সাউথ আমেরিকার হচ্ছে দেশের নামগুলোর মধ্যে যদি বলি, ব্রাজিল, তারপর আর্জেন্টিনা, পেরু, তারপর চিলি, কোস্টারিকা, তারপর প্যারাগুয়ে, উরুগুয়ে, হ্যাঁ এগুলো কিন্তু ইকুয়েডর, বলিভিয়া, এগুলো কিন্তু সবই হচ্ছে 12টা দেশ, সবই হচ্ছে ফুটবল খেলে। তো সাউথ আমেরিকার টোটাল দেশ 12টা, বা ল্যাটিন আমেরিকা 12টা। আর এখানে হচ্ছে আপনার ব্রাজিল হচ্ছে সবচেয়ে বড় দেশ, ঠিক আছে? ওই যে অ্যামাজন বন ব্রাজিল অবস্থিত। এই ছোট দেশের নাম ভাইয়া? হ্যাঁ জি বলেন ভাই। দক্ষিণ আমেরিকার সবচেয়ে ছোট দেশের নাম কি ভাইয়া? দক্ষিণ আমেরিকার সবচেয়ে ছোট দেশের নাম সম্ভবত ফ্রেঞ্চ গায়ানা, মানে এটা সবচেয়ে ছোট। না ভাই, বইতে পাইছি তো সুরিনাম। সুরিনাম হইতে পারে, হ্যাঁ হইতে পারে, বাট ভাই এটা জনসংখ্যা এবং আয়তনে দুটাই ছোট আর কি, সুরিনাম। এখন হচ্ছে কোশ্চেন হইতে পারে যে জনসংখ্যায় ছোট কোনটা আর আয়তনে ছোট কোনটা, এটাও একটা ফ্যাক্ট। না ভাই, এটা উত্তর আমেরিকা। আমি দক্ষিণ আমেরিকা যেটা পাইছি জনসংখ্যা এবং আয়তনে দুটাই হইছে ভাই সুরিনাম। সুরিনাম, হ্যাঁ হইতে পারে, এক্স্যাক্টলি দুটাই ভাই, আয়তনে ও জনসংখ্যায় দুটাই। থ্যাংক ইউ। তারপর হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন, আর বলেন উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশ কোনটা? উত্তর আমেরিকা ভাইয়া, উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশ হচ্ছে কানাডা। জনসংখ্যায় বড় হচ্ছে যুক্তরাষ্ট্র। জনসংখ্যায় হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা হচ্ছে সবচেয়ে বড়। আরেকটা জিনিস মনে রাখবেন, উত্তর আমেরিকার যে কানাডা আর ইউএস এর মধ্যে সবচেয়ে বড় বর্ডার। পৃথিবীতে কোন দুটা দেশের মধ্যে সবচেয়ে বড় সীমান্ত? একটা হচ্ছে কানাডা, যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় আপনার সীমান্ত অবস্থিত, মানে সবচেয়ে বড় বর্ডার। এবং সবচেয়ে ছোট বর্ডার আবার ওই যে ভ্যাটিকান সিটি আর ইসের মধ্যে, ইতালির মধ্যে। বুঝতে পারছেন? যদি বলে সবচেয়ে ছোট সীমান্ত কোন দুইটা দেশের মধ্যে, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি আর হলো ইতালি। আর সবচেয়ে বড় যদি বলে কানাডা এবং ইউএসএ। এবং কানাডাকে কিন্তু বলা হয় ম্যাপল পাতার দেশ। কিসের পাতার দেশ? কানাডার ফ্ল্যাগে আপনারা দেখবেন যে একটা ম্যাপল লিফ নামে একটা লিফ আছে, ম্যাপল পাতার দেশ। আচ্ছা, এই হলো মোটামুটি উত্তর আমেরিকা। এটা হলো দক্ষিণ আমেরিকা মোটামুটি। আর অ্যান্টার্কটিকা ভাই একটা প্রশ্ন ছিল ভাইয়া, একটু শেষ করি আর এটা শেষ করলে আমরা প্রশ্ন নিব। হ্যাঁ, লাস্টে প্রশ্ন নিব। আচ্ছা, আমরা লাস্টে প্রশ্ন দিব। হ্যাঁ, আমরা লাস্টে, যেহেতু ফার্স্ট ক্লাস, তো আমরা একটু পড়ি। হ্যাঁ, তো কোশ্চেন অবশ্যই নিব। আই লাভ টু। ভাই এইভাবে টপিকস গুলো ভালো করে বুঝতে পারতেছি না, মানে একটু বুঝান, তারপরে কোশ্চেন করে মানে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। মানে কোশ্চেন গুলো আমরা আগে দুইটা ক্লাস করছি, মানে লাস্টে ক্লাস যারা কোশ্চেন নোট করে রাখে ওরা কোশ্চেন করে লাস্টে অ্যানসার দেয়, ওইটা ভালো লাগে। কিন্তু আজকে কেমন এলোমেলো লাগতেছে সবকিছু ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সবাই এখন কেউ আর কথা না বললে আমরা মিউট থাকি। লাস্টে আমরা সবাইকে মিউট করে দিলে ভালো হয় ভাই, সবাইকে মিউট করে দিলে। ওকে, তাহলে টাইমটা নষ্ট হবে। আচ্ছা,
এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার আরেকটা মহাদেশ আমরা আলোচনা করতে ভুলে গিয়েছি, সেটা হলো আপনার অ্যান্টার্কটিকা মহাদেশ। এবং আপনারা মনে রাখবেন অ্যান্টার্কটিকা মহাদেশটা কিন্তু একটা মুক্ত অঞ্চল, ফ্রিল্যান্ড। হ্যাঁ, এটার কিন্তু মালিক কোন দেশ না, ওইখানে যেতেও পাসপোর্ট ভিসা লাগে না। এবং অ্যান্টার্কটিকা মহাদেশ হচ্ছে আপনার সবচেয়ে শীতলতম জায়গা, মানে পুরোটাই বরফ আচ্ছাদিত একটা জায়গা। ওইখানে মানে মাইনাস তাপমাত্রা থাকে হচ্ছে মাইনাস ডিগ্রির নিচে থাকে। এবং এই অ্যান্টার্কটিকা মহাদেশে একটা জায়গার নাম আছে ভস্টক, হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশের সবচেয়ে শীতলতম জায়গা। অ্যান্টার্কটিকা মহাদেশের সবচেয়ে শীতলতম জায়গা বা পৃথিবীর সবচেয়ে শীতলতম জায়গার নাম হচ্ছে ভস্টক। এখানে আপনার -89 ডিগ্রি তাপমাত্রা থাকে, মানে -89 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এভারেজ গড় তাপমাত্রা। সো ভস্টক হচ্ছে সবচেয়ে শীতলতম জায়গা, এটা অ্যান্টার্কটিকা মহাদেশে অবস্থিত। এবং এই মহাদেশে হচ্ছে আপনার কোনো মানুষ থাকে না, মানে কোনো ঘন জনবসতি নাই, মানে কোনো স্থায়ী আবাসস্থল নাই এই অ্যান্টার্কটিকা মহাদেশে। এবং অ্যান্টার্কটিকা মহাদেশের নিচে কিন্তু প্রচুর কয়লা পাওয়া যায়, মানে প্রচুর খনিজ সম্পদ আছে অ্যান্টার্কটিকা মহাদেশে। এটা কিন্তু মনে রাখবেন, পরীক্ষা আসতে পারে যে অ্যান্টার্কটিকা বা পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থানের নাম কি, সেটা হবে ভস্টক। এবং কত ডিগ্রি সেলসিয়াস, -89 ডিগ্রি সেলসিয়াস। আর আরেকটা বিষয় হচ্ছে, এখন আমরা আর কি মহাসাগর নিয়ে আলোচনা করব। মহাসাগর হচ্ছে কয়টা? মহাসাগর হচ্ছে 5টা। পৃথিবীতে মহাসাগর কয়টা? দেখা যাচ্ছে স্ক্রিন? একটু ভালো ছবি হলে ভালো হয়। ওকে, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে প্যাসিফিক ওশেন, একমাত্র মানে প্রথম পৃথিবীর সবচেয়ে বড় যে ওশেন সেটার নাম হলো প্যাসিফিক ওশেন। এই যে আমরা প্যাসিফিক ওশেনটা দেখতে পাচ্ছি, এশিয়া মহাদেশের পূর্ব দিকে হচ্ছে প্যাসিফিকটা অবস্থিত। এবং প্যাসিফিক ওশেনের মানে বাংলা হলো প্রশান্ত মহাসাগর, এটা মনে রাখবেন। প্যাসিফিক ওশেনের বাংলা নাম হলো প্রশান্ত মহাসাগর। আর পৃথিবীর হচ্ছে মানে এশিয়া মহাদেশের পূর্ব দিকে হচ্ছে প্যাসিফিকটা অবস্থিত। এবং এটা গেল একটা। আর পৃথিবীতে তো গোল, তো এই দিকে প্যাসিফিক, আবার এই পাশেও কিন্তু আপনার প্যাসিফিক ওশেন বা প্রশান্ত মহাসাগর। পৃথিবীটা গোল না, এই কারণে হচ্ছে এই দিকেও হচ্ছে পৃথিবীর উত্তর দিকেও হচ্ছে আপনার প্যাসিফিক এবং পশ্চিম দিকেও আপনার প্যাসিফিক। এবং এই পাশটাকে বলা হয় পৃথিবীর নর্থ পোল, উত্তর দিককে বলা হয় নর্থ পোল এবং এই দিকটাকে বলা হয় সাউথ পোল। হ্যাঁ, এবং পৃথিবীতে হচ্ছে আপনার এই যে পৃথিবীর উত্তর দিক এবং দক্ষিণ দিক, এটা নির্ধারণ করা হয়েছে একটা রেখার দ্বারা, এটাকে বলা হয় নিরক্ষরেখা। পৃথিবীকে যদি কোশ্চেন হয় উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে বিভক্ত করা হয়েছে কোন রেখা দ্বারা, সেটা হবে নিরক্ষরেখা। আর নিরক্ষরেখাটা এই যে পৃথিবীর মাঝখানে অবস্থিত, একদম এই যে এখানে। তো এই নিরক্ষরেখা দ্বারা উত্তর মেরু, দক্ষিণ মেরু বা নর্থ পোল বা সাউথ পোলে বিভক্ত করা হয়েছে। আর পৃথিবীর পশ্চিম দিকেও প্যাসিফিক এবং উত্তর দিকেও পূর্ব দিকেও হচ্ছে প্যাসিফিক। প্যাসিফিক শব্দের অর্থ হলো প্রশান্ত মহাসাগর। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। এবং এই প্রশান্ত মহাসাগরের একটা জায়গা আছে, মানে সবচেয়ে গভীরতম জায়গার নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ। এটা মনে রাখবেন সবাই, যে পৃথিবীর প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ, TRENCH। মানে এটা একটা খাদ, মানে অনেক গভীর আর কি, গভীরতা অনেক বেশি, এটা পরীক্ষা দিতে পারে। তারপর হচ্ছে যে জিনিসটা আমরা দেখবো, এটা তো গেল প্যাসিফিক ওশেন, তারপর হলো ইন্ডিয়ান ওশেন। ইন্ডিয়ান ওশেনটা এই যে এইখানে অবস্থিত, ছবিটা একটু বেশি ভিজিবল না। আচ্ছা, এইটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ওশেন, একটু খেয়াল করেন আপনারা সবাই। যে ভারত মহাসাগরটা অবস্থিত হচ্ছে যে বাংলাদেশের দক্ষিণ দিকে ভারত মহাসাগরটা অবস্থিত। ভারত মহাসাগর নামে একটা মহাসাগর আছে এবং বঙ্গোপসাগরটা এই ভারত মহাসাগরের সাথে কি হয়েছে, সংযুক্ত হয়েছে। আর বঙ্গোপসাগর হচ্ছে একটা উপসাগর, এটা কিন্তু সাগর না, এটা একটা উপসাগর। উপসাগরকে আবার ইংরেজিতে বলা হয় গালফ বা বে, এটা আমি একটু পরে আপনাদেরকে পড়াবো।
বাট মহাসাগরটা শেষ করি ইন্ডিয়ান ওশেনটা। দেখতে পাচ্ছেন আপনার ইন্ডিয়ান ওশেনটা কোথায় অবস্থিত মানচিত্র এই আপনার ম্যাপে, এই যে এখানে অবস্থিত। তারপর হচ্ছে দেখেন এস আকৃতির যে একটা মহাসাগর দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় আটলান্টিক মহাসাগর। এই যে এস আকৃতির এই মহাসাগরটার নাম হলো আটলান্টিক মহাসাগর। যদি কোশ্চেন হয় আটলান্টিক মহাসাগরটা দেখতে কিসের মতো, আপনারা অ্যান্সার দিবেন এস আকৃতির মতো, বা কোশ্চেন যদি হয় এস আকৃতির মতো দেখতে কোন মহাসাগর, সেটা হবে আটলান্টিক মহাসাগর। আর এটা গেল 3 নাম্বার হচ্ছে ওশেন। আটলান্টিক মহাসাগর আছে আপনার আবার দুই ভাগে বিভক্ত, একটা উত্তর আটলান্টিক, দক্ষিণ আটলান্টিক। এবং এই আটলান্টিক মহাসাগরে কিন্তু আপনার পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপটা অবস্থিত। যে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম হলো গ্রিনল্যান্ড। এই যে সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই যে সাদা অংশটা, এটা কিন্তু একটা দ্বীপ, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, এটার নাম হলো গ্রিনল্যান্ড। আর গ্রিনল্যান্ডের মালিক হচ্ছে ডেনমার্ক, ইউরোপের একটা দেশ, নাম হলো ডেনমার্ক। আর এই যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই গ্রিনল্যান্ড কিনতে চাইছিল এই বছরের শুরুর দিকে, বাট ডেনমার্ক হচ্ছে বিক্রি করবে না। তো পৃথিবীর সবচেয়ে বড় যে দ্বীপ গ্রিনল্যান্ড, এটা কোন মহাসাগরে অবস্থিত? এটা হবে আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এবং এই আটলান্টিক মহাসাগরই কিন্তু আটলান্টিক জাহাজটা ডুবে গিয়েছিল। আর আটলান্টিক মহাসাগরে আরেকটা দ্বীপ ছিল না আপনার, সেন্ট হেলেনা দ্বীপ। সেন্ট হেলেনা দ্বীপ আপনারা মনে রাখবেন, সেন্ট হেলেনা হচ্ছে একটা দ্বীপ, যে দ্বীপে নেপোলিয়ন বোনাপার্ট মৃত্যুবরণ করছিল। নেপোলিয়ন বোনাপার্ট একজন ফরাসি শাসক ছিল, নেপোলিয়ন বোনাপার্ট। যে আমরা পড়েছিলাম না যে একটা শিক্ষিত জাতি দাও, আমি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব, এই বিখ্যাত। তারপর যে ইম্পসিবল ইজ আ ওয়ার্ড টু বি ফাউন্ড ইন আ ফুলস ডিকশনারি, এই যে দুইটা বিখ্যাত যে কোড। এবং হচ্ছে আপনার ওয়াটারলু যুদ্ধ করছিল না এই নেপোলিয়ন বোনাপার্ট। তো এই নেপোলিয়ন বোনাপার্ট হচ্ছে এই আটলান্টিক মহাসাগরে অবস্থিত যে দ্বীপ সেন্ট হেলেনা, এই দ্বীপে মৃত্যুবরণ করছে। কোশ্চেন দুইটা হইতে পারে যে নেপোলিয়ন কোন দ্বীপে মারা গেছে, অ্যান্সার হবে সেন্ট হেলেনা। আর সেন্ট হেলেনা কোন মহাসাগরে অবস্থিত? আটলান্টিক মহাসাগরে অবস্থিত। আর দেন হচ্ছে তিনটা গেল, আর দুইটা কি, আমি তো বলছি আপনাদেরকে 5টা মহাসাগর। আর দুইটা হলো, একটা হলো উত্তর মহাসাগর আর একটা হলো দক্ষিণ মহাসাগর। আর উত্তর মহাসাগর হচ্ছে সবচেয়ে ছোট পৃথিবীতে, আপনার পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগরের নাম কি, সেটা হবে উত্তর মহাসাগর। এখন উত্তর মহাসাগরকে আবার আপনার আর্কটিক মহাসাগর বলা হয়। উত্তর মহাসাগরকে আবার কি বলা হয়? আর্কটিক ওশেন। আর্কটিক ওশেন। আর দক্ষিণ মহাসাগরকে দক্ষিণ মহাসাগরই বলে। তো আবার একটু সাম আপ করি, প্যাসিফিক ওশেন সবচেয়ে বড় এবং এর গভীরতম জায়গা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। তারপরে হলো ভারত মহাসাগর, বাংলাদেশের দক্ষিণ দিকে অবস্থিত এই ইন্ডিয়ান ওশেনটা, এবং বঙ্গোপসাগরের সাথে কানেক্ট হয়েছে। আর তারপরে হলো এস আকৃতির যেটা দেখতে, সেটা হলো আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরই হচ্ছে গ্রিনল্যান্ড অবস্থিত, এবং গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের মালিক, সবচেয়ে বড় দ্বীপ। তারপরে হচ্ছে আপনার আটলান্টিক মহাসাগরে হচ্ছে আপনার একটা দ্বীপ আছে, ওই দ্বীপের নাম হচ্ছে সেন্ট হেলেনা। এই সেন্ট হেলেনা দ্বীপেই নেপোলিয়ন বোনাপার্ট মৃত্যুবরণ করছিল। এই দ্বীপে ওনাকে নির্বাসন দেওয়া হয়েছিল, দেন নির্বাসিত অবস্থায় মারা গিয়েছে। কেউ বলতে পারবেন নির্বাসনের ইংরেজি কি? এনিওয়ান? আচ্ছা, আপনাদের তো মেবি মিউট করে দিছি, কথা বলতে পারবেন। নির্বাসনকে ইংরেজিতে বলে এক্সাইল। এটা কিন্তু পরীক্ষায় দেয়। এক্সাইল শব্দের অর্থ হচ্ছে নির্বাসন। নির্বাসন মানে জোরপূর্বক দেশ থেকে বের করে দেয় হচ্ছে নির্বাসন। ঠিক আছে, এক্সাইল, এটা পরীক্ষা দিতে পারেন। আর বিইউপির কোশ্চেন কিন্তু সাধারণ জ্ঞান ইংরেজিতে আসবে, সো ইংরেজি টার্ম কিন্তু হচ্ছে আমি পড়াই দিব ক্লাসে, যেগুলো পরীক্ষা আসার মতো, কিন্তু ইংরেজি টার্ম কিন্তু আপনারা শিখবেন। কারণ কয়েকটা ইউনিভার্সিটিতে আপনার কোশ্চেন, যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কোশ্চেন ইংরেজিতে আসে, বিইউপির কোশ্চেন কিন্তু ইংরেজিতে আসবে সাধারণ জ্ঞান। সো কিছুটা ইংরেজি টার্ম জানতে হবে আমাদের। মাসুম ভাই, ঢাকা ইউনিভার্সিটির ব্যাপারে কি করতে পারে, কি হইতে পারে আসলে সাধারণ জ্ঞানে? হ্যাঁ, সাধারণ জ্ঞান অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি, আমরা তো ঢাকা ইউনিভার্সিটির জন্যই ফোকাস করতেছি, আমাদের মেইন টার্গেট ঢাকা ইউনিভার্সিটি। আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য আপনার বাংলাতে কোশ্চেন আসবে, নো প্রবলেম, এটা নিয়ে সমস্যা নাই। বাট ইংরেজি ভোকাবুলারি যত বেশি আমরা শিখবো, তত আমাদের আর কি আমাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যাবে। ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ইংরেজিতে ফেল করে আসলে সাধারণ জ্ঞানে ভালো হওয়া সত্ত্বেও আর কি সুযোগটা হয় না। সো ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা সবসময় বেশি ফোকাস করবেন যারা হচ্ছে ইংলিশে যাতে আপনাদের পাস মার্কটা থাকে। ঠিক আছে, ম্যাক্সিমাম এই ইন্টারমিডিয়েট স্টেজে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ইংরেজিতে উইক থাকে। সো আপনি হচ্ছে ইংলিশ শুধুমাত্র সাধারণ জ্ঞান পড়ছেন, বাংলায় পড়ছেন, বাট ইংরেজি পড়েন নাই, এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, সব কিন্তু ইকুয়ালি পড়তে হবে। শুধু একটা সাবজেক্ট প্রচুর পড়ছেন তাহলে কিন্তু চান্স পাবেন না। ইকুয়ালি আপনার ফোকাস কিন্তু সবাই ইকুয়ালি দিতে হবে সব সাবজেক্টে।
আচ্ছা, তারপর হচ্ছে যেটা বলতেছিলাম আটলান্টিক ওশেন, এবং আটলান্টিক ওশেনে হচ্ছে আপনার দুই ভাগে বিভক্ত, একটা উত্তর আটলান্টিক, একটা দক্ষিণ আটলান্টিক। তারপর হচ্ছে আর্কটিক ওশেন হলো পৃথিবীর সবচেয়ে ছোট ওশেন। আর্কটিক ওশেনের এর আরেক নাম হলো উত্তর মহাসাগর, তারপর হলো দক্ষিণ মহাসাগর। এই হচ্ছে মোটামুটি একটা বেসিক আলোচনা মহাসাগর নিয়ে। এখন আসি হচ্ছে আমাদের উপসাগর নিয়ে। এখন উপসাগরকে মানে সাগর বলতে কি বোঝায়? সাগরকে ইংরেজিতে বলা হয় সি। সাগরকে ইংরেজিতে বলে সি। পৃথিবীর সবচেয়ে বড় যে সাগর সেটার নাম হলো দক্ষিণ চীন সাগর, এটা একটু মনে রাখবেন সবাই। পৃথিবীর সবচেয়ে বড় যেই সাগর সেটার নাম হলো দক্ষিণ চীন সাগর। মহাসাগরের চেয়ে সাগর আয়তনে বা প্রশস্ততার দিক থেকে ছোট। আর সবাই লিখেছেন, আশা করি সবাই দেখতে পাচ্ছেন যে পৃথিবীর সবচেয়ে বড় যে সাগর সেটার নাম হলো দক্ষিণ চীন সাগর। এটা এই যে এই দিকে অবস্থিত, দক্ষিণ চীন সাগরটা যে এই পাশটাতে অবস্থিত, এই যে এই দিকটাতে অবস্থিত। তারপর হচ্ছে মানে দক্ষিণ চীন সাগরটা আবার যে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তারপর হচ্ছে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হলো উপসাগর বলতে কি বোঝায়। উপসাগর বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ধরেন উপসাগরের আরেক নাম হলো বে বা গালফ, ইংরেজি নাম। তো উপসাগর হচ্ছে যেমন ধরেন এইটা ধরেন হচ্ছে কি একটা উপসাগর, তো এই দিকে হচ্ছে আপনার স্থল, এই দিকেও স্থল, এই দিকেও স্থল, আর এই দিকটা হচ্ছে ধরেন শুধু পানি, মানে মহাসাগরের সাথে অ্যাড হয়েছে, ঠিক আছে, এগুলো হচ্ছে পানি। তো উপসাগরের সংজ্ঞাটা হলো তিন দিকে স্থল বেষ্টিত একটা জলরাশি, আর একদিকে হচ্ছে আপনার মানে একদিকে উন্মুক্ত থাকবে এবং এটা মহাসাগরের সাথে কানেক্টেড থাকবে। এটাই হচ্ছে আসলে উপসাগরের সংজ্ঞা। মানে তিন দিক স্থল বেষ্টিত থাকবে, এই দিক মানে যেভাবে হোক তিন দিকে হচ্ছে স্থল থাকবে, আর একদিকে হচ্ছে আপনার জলরাশি থাকবে, বিস্তীর্ণ জলরাশি থাকবে, ওয়াটারওয়ে থাকবে। এটাকেই বলা হয় আসলে বে বা গালফ। যেমন বঙ্গোপসাগর, দেখেন বঙ্গোপসাগরটা হচ্ছে এই দিকে, এই যে এইটা হচ্ছে এইটুকু হচ্ছে বঙ্গোপসাগর। দেখেন এইদিকে ভারত, এইদিকে বাংলাদেশ, আবার এইদিকে যে মায়ানমার, ঠিক আছে। এই জন্য তিন দিক স্থল থাকার কারণে এটাকে বলা হয় উপসাগর। বুঝতে পেরেছেন? তারপরে হচ্ছে এটি উপসাগরের ডেফিনেশন। এবং পৃথিবীর সবচেয়ে বড় উপসাগরের নাম হলো মেক্সিকো উপসাগর। আপনারা সবাই খাতায় লিখে রাখেন যে পৃথিবীর সবচেয়ে বড় উপসাগরের নাম হলো মেক্সিকো উপসাগর। মেক্সিকো উপসাগর। আর মেক্সিকোর রাজধানীর নাম হলো মেক্সিকো সিটি। মেক্সিকোর ক্যাপিটাল হচ্ছে মেক্সিকো সিটি, মুদ্রার নাম হলো পেসো। আর মেক্সিকো নামে একটা উপসাগর আছে, নাম হলো মেক্সিকো উপসাগর, এবং মেক্সিকো উপসাগর কে ইংরেজিতে বলা হয় মেক্সিকো গালফ বা বে। দ্যাটস ইট। আর পৃথিবীর সবচেয়ে গভীরতম উপসাগর, গভীরতম যদি বলি সেক্ষেত্রে হবে যে ক্যারিবিয়ান তো সাগর, উপসাগর এইটাই উপসাগর। পৃথিবীর সবচেয়ে গভীরতম বা প্রশস্ততম উপসাগর হচ্ছে মেক্সিকো উপসাগর। আর যদি বলে সবচেয়ে গভীরতম সাগর কোনটা, গভীরতম সাগর যদি বলে তখন হবে এই ক্যারিবিয়ান সাগর। আর যদি বলে আয়তনে সবচেয়ে বড় সাগরের নাম কোনটা, সেটা হবে দক্ষিণ চীন সাগর। তো এই হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে সাগর, মহাসাগর এবং উপসাগর নিয়ে আলোচনা। এখন আমরা আরো দুইটা জিনিস জানবো, সেটা হচ্ছে আপনার উপত্যকা জিনিসটা আসলে কি এবং পেনিনসুলা জিনিসটা কি, দ্বীপ জিনিসটা কি। প্রথমে আসি উপদ্বীপ নিয়ে, দ্বীপ নিয়ে। দ্বীপকে ইংরেজিতে বলে আইল্যান্ড। এখন দ্বীপ হচ্ছে ধরেন এটা একটা ভূখণ্ড যা চারদিকে পানি, মানে দ্বীপের চারদিকে কি থাকবে, পানি থাকবে, মানে চারদিকে জল থাকবে, মাঝখানে একটা ভূখণ্ড থাকবে, এটাকে বলা হয় দ্বীপ। যেটা আমরা সবাই জানি, দ্বীপকে ইংরেজিতে বলে আইল্যান্ড। এবং সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড, ডেনমার্ক মালিক। আর তারপরে হচ্ছে উপদ্বীপ। উপদ্বীপকে বলা হয় আবার ইংরেজিতে পেনিনসুলা। এটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা সবাই লিখে রাখেন যে পেনিনসুলা শব্দের অর্থ হচ্ছে উপদ্বীপ। পেনিনসুলা, হ্যাঁ পেনিনসুলা। উপদ্বীপের বাংলা হচ্ছে, ইংরেজি হচ্ছে পেনিনসুলা। এখন এই উপদ্বীপের সংজ্ঞাটা কি? উপদ্বীপের সংজ্ঞা হচ্ছে ধরেন দ্বীপের তো চারদিকে পানি থাকে, বাট উপদ্বীপের হচ্ছে তিন দিকে পানি থাকে। মানে একদিক হচ্ছে আপনার স্থল বেষ্টিত থাকবে, আর তিন দিকে পানি থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটু ভালো করে আঁকি।
ধরেন এটা একটা দেশ, এটা একটা দেশ, এইটা হচ্ছে ধরেন একটা দ্বীপ, কিন্তু এইখানে হচ্ছে কিছুটা কানেক্টেড, এভাবে কানেক্টেড আছে, বাট একটু মানে কিছুটা অংশ আর কি মূল ভূখণ্ডের সাথে কানেক্টেড। এটা একটা উপদ্বীপ, মানে তার মানে হচ্ছে যে এইদিকে চারোদিকে পানি, জাস্ট একটা অংশ হচ্ছে মূল ভূখণ্ডের সাথে কানেক্টেড। এইরকম জায়গাগুলো ভূখণ্ডকে বলা হয় আপনার উপদ্বীপ বা পেনিনসুলা। ঠিক আছে, এইটাই হচ্ছে মানে উপদ্বীপ এবং দ্বীপের মধ্যে পার্থক্য। দ্বীপ চারোদিকে পানি থাকবে, আর উপদ্বীপে হচ্ছে জাস্ট একটা দিক হচ্ছে কানেক্টেড থাকবে। এখন আরেকটা যে জিনিস দেখবো আমরা, সেটা হচ্ছে উপত্যকা। আমরা নাম শুনেছি না, উপত্যকা বা ভ্যালি। উপত্যকা বা ভ্যালি, এটা ডেফিনেশন কি? উপত্যকা বা ভ্যালি এটা ডেফিনেশন হচ্ছে, যেমন ধরেন দুইটা পাহাড়, ধরে এটা একটা পাহাড়, এটাও একটা পাহাড়, বা এটা একটা পর্বত, এটাও একটা পর্বত। হ্যাঁ, পাহাড় এবং পর্বত কিন্তু দুই জিনিস, আলাদা আলাদা। পাহাড় হচ্ছে এক জিনিস, পর্বত আরেক জিনিস। তো এটা ধরেন একটা পাহাড়, এটাও একটা পাহাড়। তো দুই পাহাড়ের মানে নিচে, দুই পাহাড়ের পাদদেশে আপনার যে খালি জায়গাগুলো দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে আপনার উপত্যকা। আমরা যদি আরো সহজ করে বলি, যেমন ধরেন দুইটা বাড়ির নিচে যে একটা সরু গলি থাকে না, গলি এলে এলে, এইটাকে আর কি ধরেন মানে বোঝার জন্য বলতেছি, এটাই ধরেন একটা উপত্যকা। তো দুই পাহাড়ের নিচে যে জায়গাগুলো থাকে, মানে মাইনকাছিপা যেটা বলে, যে দুইটা পাহাড়ের মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছি নিচে, এটাই হচ্ছে উপত্যকা। তো এটা আর কি বিভিন্ন ভাবে থাকতে পারে। উপত্যকাটা নদী আকারে থাকতে পারে, স্ট্রিম আকারে থাকতে পারে, বা সমতল ভূমি আকারে থাকতে পারে, বা একটা বন থাকতে পারে, যে কোনো কিছু হতে পারে। বাট দুই পাহাড়ের পাদদেশে অবস্থিত মাঝখানে যে জায়গা, এটাকে বলা হয় উপত্যকা। ঠিক আছে, এই যেমন ধরেন সাঙ্গু ভ্যালি নামে একটা উপত্যকা আছে বাংলাদেশে, তারপর নাপিতখালী ভ্যালি নামেও আপনার একটা ভ্যালি আছে বাংলাদেশে। তো এই হচ্ছে মোটামুটি উপত্যকার সংজ্ঞা। আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। ওকে, তো আরেকটু আলোচনা করি এখানে ইন্টারন্যাশনাল কয়েকটা দেশ নিয়ে, তারপর হচ্ছে আমরা আসলে এই টপিকটা শেষ করব। সেই টপিকটা হচ্ছে যে, যেমন ধরেন ল্যাটিন আমেরিকার যে দেশগুলো আমি বলতেছিলাম, ল্যাটিন আমেরিকার একটা দেশ আছে, নাম হলো চিলি। পৃথিবীর সবচেয়ে সরু দেশ বা লম্বা দেশ হচ্ছে চিলি, এটা কিন্তু আপনারা সবাই মনে রাখবেন। পৃথিবীর সবচেয়ে সরু বা লম্বা দেশ হলো চিলি। চিলি দেখতে মরিচ আকৃতির মতো, এই জন্য নামকরণ করা হয়েছে চিলি। এবং পৃথিবীর সবচেয়ে সরু দেশ হচ্ছে চিলি। এবং পৃথিবীর সবচেয়ে উঁচু যে জায়গাটা, পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গার নাম হলো আপনার, তাকে এটা দরকার নেই, এটা পরে বলবো। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে লম্বা দেশ হলো বা সরু বা চিকন দেশ হলো এই চিলি, এটা মনে রাখবেন। ওকে, তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো পৃথিবীর আর কি কয়টা অ্যাটমসফিয়ার আছে। 5 layers of earth। পৃথিবীতে আসলে যে আপনার পৃথিবীটাকে 5টা লেয়ারে বিভক্ত করা হয়েছে। 5টা লেয়ারের মধ্যে হচ্ছে অ্যাটমসফিয়ার হচ্ছে একটা, তারপরে হচ্ছে 2 নাম্বার হলো ক্রায়োস্ফিয়ার, 3 নাম্বার হচ্ছে লিথোস্ফিয়ার, তো 4 নাম্বার হচ্ছে হাইড্রোস্ফিয়ার, আরেকটা হচ্ছে বায়োস্ফিয়ার। পৃথিবীতে কয়টা লেয়ার আছে? পৃথিবীতে হচ্ছে 5টা লেয়ার আছে। একটা হলো অ্যাটমসফিয়ার। আমরা অ্যাটমসফিয়ার এতদিন জেনেছি যে অ্যাটমসফিয়ার বলতে শুধুমাত্র হচ্ছে আপনার বায়ুমণ্ডলকে, এই যে পরিবেশকে বোঝায়। আসলে অ্যাটমসফিয়ার বলতে বায়ুমণ্ডলকে বোঝায়। বেসিক্যালি অ্যাটমসফিয়ার বলতে কোন মণ্ডলটাকে বোঝায়? যে বায়ুমণ্ডল, এয়ার, মানে অ্যাটমসফিয়ারে শুধু এয়ার থাকে, মানে পুরো বায়ুমণ্ডলটাকেই বলা হয় অ্যাটমসফিয়ার। আর তারপর ক্রায়োস্ফিয়ার হচ্ছে, আপনারা আমরা তো ইন্টারমিডিয়েটে পড়েছিলাম না যে ক্রায়ো সার্জারি যে বরফ
বরফ মানে প্রচন্ড ঠান্ডা করে আর কি একটা চিকিৎসা ব্যবস্থা, সার্জারি করা হয় শরীরের কোন একটা অংশ বা অর্গানকে অ্যানেস্থেসিয়া দিয়ে এবং ঠান্ডা করে অনেক অনেক শীতল করে হচ্ছে ওই সার্জারিটা করা হয়। তো ওটাকে বলা হয় ক্রায়ো সার্জারি। তো ক্রায়ো হচ্ছে আপনার সমস্ত যে বরফ আছে না, বরফ সমস্ত আইসকে বোঝায়, মানে পৃথিবীতে যে জায়গাগুলোতে বরফ থাকে ওই জায়গাগুলোকে বলা হয় ক্রায়োস্ফিয়ার। আর অ্যাটমসফিয়ার হচ্ছে পুরো বায়ুমণ্ডলটাকে বোঝায়। লিথোস্ফিয়ার হচ্ছে পাথর। কি বোঝায়? পাথর। পৃথিবীর যেই স্ফিয়ারে হচ্ছে আপনার পাথর আছে, প্রচুর পাথর থাকে, পাথুরে এলাকাগুলো, পাথরের পাহাড়, পাথরের পর্বত, ওই জায়গাগুলোকে বলা হয় লিথোস্ফিয়ার। ঠিক আছে, পাথরের খনিকেও কিন্তু বলা হয় লিথোস্ফিয়ারের অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার। হাইড্রোস্ফিয়ার হচ্ছে আপনার সব মানে জল, সমস্ত পানি আছে না, পানিকে বলা হয় হাইড্রোস্ফিয়ার। আর বায়োস্ফিয়ার হচ্ছে পৃথিবীতে যত জীবন আছে, গাছপালা, মানুষ, সমস্ত এই জীবনকে বোঝায় হচ্ছে বায়োস্ফিয়ার। এই হচ্ছে পৃথিবীতে 5টা স্ফিয়ার। তো এই 5টা স্ফিয়ারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে অ্যাটমসফিয়ার আর হচ্ছে হাইড্রোস্ফিয়ার। আরেকটা বিষয় মনে রাখবেন, এই যে হাইড্রোস্ফিয়ারকে কিন্তু আবার বায়ুমণ্ডল বলে। কি মণ্ডল বলে? বায়ুমণ্ডল। বায়ু শব্দের অর্থ কিন্তু পানি, বায়ুমণ্ডল বলা। অ্যাটমসফিয়ারকে বলা হয় বায়ুমণ্ডল, আর হাইড্রোস্ফিয়ারকে বলা হয় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে শুধু পানি থাকে আর অ্যাটমসফিয়ারে থাকে হচ্ছে বায়ু। আচ্ছা, এটা কিন্তু মনে রাখবেন, বায়ুমণ্ডল দ্বারা সমস্ত মানে জলকে বোঝায় পৃথিবীর। ওকে, ডান। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার জিনিসটার ভেতরে কি কি আছে। এটা আপনাদেরকে স্ক্রিনে দেখাবো, তো স্ক্রিনে দেখলে আমরা এটা বুঝতে পারবো। আচ্ছা, আপনার ইমেজ, রাকিন ভাই, ইমেজ দেখা যাচ্ছে? হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। আপনি হচ্ছে স্ক্রিনটা ক্লিয়ার করে দেন, একটা ভাগ করতে মনে হয়। হ্যাঁ, করে দিয়েছি ভাইয়া। আচ্ছা, এই যে আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটাই হচ্ছে আসলে যে আমরা যেটা বলতেছিলাম যে বায়ুমণ্ডলকে আসলে মানে পৃথিবীর যে 5টা লেয়ারের মধ্যে একটা লেয়ার হচ্ছে আপনার মানে একটা স্তর বা একটা ভাগ হচ্ছে আপনার বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলকে আবার হচ্ছে এই যে 5টা ভাগে বিভক্ত করা হয়েছে। বায়ুমণ্ডলকে কয়টা ভাগে বিভক্ত করা হয়েছে? আবার 5টা লেয়ারে বিভক্ত করা হয়েছে। তো এইটা একটু গুরুত্বপূর্ণ, এটা এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষায় দিবে, একটা কোশ্চেন আপনারা পরীক্ষায় পাবেনই, মানে এখান থেকে একটা কোশ্চেন আসবেই শিওর। আমি একটু ভালো ছবিটা দেখাতে চাচ্ছি আপনাদেরকে, দ্যাটস হোয়াই আই এম টেকিং টু মাচ টাইম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, এটা দিয়েও হবে। এই যে আমাদের পৃথিবীর যে ভূপৃষ্ঠ, এই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে এই যে বায়ুমণ্ডলের বা অ্যাটমসফিয়ারের যে 5টা লেয়ার, এই 5টা লেয়ারের সবচেয়ে কাছের যে লেয়ার, মানে ভূপৃষ্ঠ থেকে মাত্র 12 কিলোমিটার উচ্চতায় যেই স্ফিয়ারটা থাকে বায়ুমণ্ডলে, সেটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার। সবাই একটু খাতায় লিখে রাখেন যে ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের সবচেয়ে কাছের যে স্ফিয়ার সেটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার। এটা কিন্তু আপনারা সবাই খেয়াল রাখবেন। পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে এই বায়ুমণ্ডলের সবচেয়ে কাছের যে স্ফিয়ার সেটা হলো ট্রপোস্ফিয়ার। এবং
নর্মালি সাধারণত যে মানে 1 থেকে 12 কিলোমিটার পর্যন্ত যেই স্পিয়ারটা থাকে ওটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার, ভূপৃষ্ঠ থেকে। আর এই স্পিয়ারে হচ্ছে আপনার বৃষ্টি, থান্ডারবোল্ট, তারপর হচ্ছে আপনার থান্ডার স্টর্ম, যাই হোক আর কি, বজ্রপাত বা মেঘ সবকিছু এই স্পিয়ারে থাকে, ট্রপোস্ফিয়ারে। এখন পরের যে স্পিয়ারটা, মানে এখানে 7 কিলোমিটার দেয়া আছে, বাট এটা 12 কিলোমিটার হবে। পরের যে স্পিয়ারটা মানে 12 কিছুর, মানে আমাদের মাথার উপরে 12 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত যে স্পিয়ারটা বা বায়ুমণ্ডলের যে সেকেন্ড স্পিয়ার, সেটাকে বলা হয় স্ট্রাটোস্ফিয়ার। এটা কিন্তু পরীক্ষা দিতে পারে। আর এই স্ট্রাটোস্ফিয়ারে হচ্ছে আপনার প্লেন চলাচল করে। কি চলাচল করে? প্লেন, উড়োজাহাজগুলো কিন্তু এই স্পিয়ারে চলাচল করে। এবং এটা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে, এই স্ট্রাটোস্ফিয়ার হচ্ছে আপনার ওজোন স্তরটা অবস্থিত। যে ওজোন স্তর আছে না, ওজোন লেয়ার, ওজোন লেয়ারকে আপনার জিনিসটা কি সেটা আমি আপনাদেরকে এখন বুঝাই দিব। বাট এটা বোঝার আগে আজকে আমরা আরেকটু পড়াশোনা শেষ করি। আপনারা জাস্ট মনে রাখেন যে ট্রপোস্ফিয়ার হচ্ছে প্রথম স্পিয়ার বায়ুমণ্ডলের এবং পৃথিবীর সবচেয়ে কাছের স্পিয়ার, এবং এখানে বৃষ্টিপাত হয়। এবং দ্বিতীয় যে স্পিয়ার সেটা হলো স্ট্রাটোস্ফিয়ার, এবং এখানে প্লেন চলাচল করে, এবং এই স্ট্রাটোস্ফিয়ার হচ্ছে ওজোন লেয়ারটা অবস্থিত। তারপরে 3 নম্বর হচ্ছে যে মেসোস্ফিয়ার, তারপরে হচ্ছে এইখানে হচ্ছে যে থার্মোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার মিলে একটা স্পিয়ার। তো এখানে 3টা, এইটা 2টা মিলে একটা। আর সর্বশেষ যে স্পিয়ার সেটা হলো এক্সোস্ফিয়ার। তো কোশ্চেন আসে আসলে বেসিক্যালি এই 2টা স্পিয়ার থেকে আসে। যে প্রথম স্পিয়ারের নাম কি? ট্রপোস্ফিয়ার। ওজোন লেয়ারটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ারে। এবং প্লেন চলাচল করে কোন স্পিয়ারে? সেটাও হবে আপনার স্ট্রাটোস্ফিয়ার। আর সর্বশেষ স্পিয়ারের নাম হলো এক্সোস্ফিয়ার। এখন ওজোন লেয়ার জিনিসটাকে এটা আমরা জানবো। ওজোন লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ বোঝার জন্য, এবং পরীক্ষা কেন্দ্রে একটা কোশ্চেন আছে। ওজোন লেয়ারকে বলা হয় ইংরেজিতে O3। কি বলা হয় ওজোন লেয়ারকে? আবার ইংরেজিতে বলা হয় বা সায়েন্টিফিক নাম হচ্ছে, সিম্বল হচ্ছে O3। এখন ওজোন লেয়ার জিনিসটা কি? আপনারা তো সবাই জানেন যে সূর্য থেকে যে আমরা তাপটা পাই, সূর্যের যে আলোটা পাই, এই আলোটার সাথে সাথে কিন্তু এক ধরনের ক্ষতিকারক রশ্মি পৃথিবীতে প্রবেশ করার চেষ্টা করে, এবং সেই রশ্মিটার নাম হচ্ছে অতি বেগুনি রশ্মি বা আলট্রা ভায়োলেট রে, বা সংক্ষেপে কি বলে? ইউভি রে বা ইউভি লাইট। ইউভি লাইট বা অতি বেগুনি রশ্মি বা আলট্রা ভায়োলেট রে। তো এটার ফুল ফর্ম হচ্ছে আলট্রা ভায়োলেট রে, বা বাংলাতে বলে অতি বেগুনি রশ্মি। ঠিক আছে, ভায়োলেট মানে হচ্ছে বেগুনি, তো আলট্রা ভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি। এই অতি বেগুনি রশ্মিটা সূর্যের আলোর সাথে সাথে পৃথিবীতে কি করে? প্রবেশ করার চেষ্টা করে। এবং এই আলট্রা ভায়োলেট রে কিন্তু আমাদের পৃথিবীতে যারা বসবাস করে বা আমাদের জন্য, মানে মানব জাতির জন্য অনেক বেশি হার্মফুল, ক্ষতিকারক। কারণ এই আলট্রা ভায়োলেট রে এর কারণে কিন্তু আমাদের কি হয়? আমাদের হচ্ছে স্কিন ডিজিজ হয় এবং ক্যান্সার হয়, এবং পৃথিবীতে কি হয়? পৃথিবী বেশি উত্তপ্ত হয়ে যায়, এবং পৃথিবীতে মানে পৃথিবীর তাপমাত্রা, ওয়েদার মানে ইমব্যালেন্সড হয়ে যায়, এবং বসবাসের অযোগ্য হয়ে যাবে যদি অতিমাত্রা অতি বেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করে। এবং পৃথিবীকে গরম উষ্ণ করার জন্য আলট্রাভায়োলেট রে দায়ী। ঠিক আছে, তার ক্লাইমেট চেঞ্জ করে দিবে পুরো আলট্রাভায়োলেট রে যদি অতিমাত্রা পৃথিবীতে প্রবেশ করে। এখন আলট্রাভায়োলেট রেটা পৃথিবীতে যাতে না প্রবেশ করতে পারে, এই জন্য এই যে ওজোন লেয়ারটা, এটা কি করে? আলট্রাভায়োলেট রেটাকে প্রোটেক্ট করে। ঠিক আছে, কাইন্ড অফ ছাঁকুনি হিসেবে কাজ করে। হ্যাঁ, যে পৃথিবীতে আলট্রাভায়োলেট রেটা ঢুকতে বাধা দেয় হচ্ছে এই ওজোন লেয়ার বা ওজোন স্তর, এবং এটা স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত। এবং এই ওজোন লেয়ার শুধু যে আলট্রাভায়োলেট রেকে প্রোটেক্ট করে, মানে পৃথিবীতে ঢুকতে বাধা দেয়, শুধু এটাই করে না, এবং পৃথিবীর হচ্ছে যে মাত্রা অতিরিক্ত তাপমাত্রা, এটাকে কার্বন ডাইঅক্সাইড এগুলোকে অ্যাবজর্ব করে, মানে কাইন্ড অফ হচ্ছে যে আপনার স্পঞ্জের মতো কাজ করে। মানে পৃথিবী থেকে অতিমাত্রায় এই স্পঞ্জ এই তাপমাত্রা বা গরম কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় এই ওজোন লেয়ার। কিন্তু দ্য স্যাডেস্ট পার্ট ইজ যে এই ওজোন লেয়ারটা ডে বাই ডে হচ্ছে থিন হয়ে যেতেছে, পাতলা হয়ে যেতেছে। পাতলা হয়ে যেতেছে কেন? পাতলা হয়ে যেতেছে যে আমরা পৃথিবীতে কিছু হচ্ছে আর্টিফিশিয়াল সাবস্টেন্স ইউজ করি বা গ্যাস ইউজ করি, যেগুলো হচ্ছে এই ওজোন লেয়ারের জন্য ক্ষতিকারক। সেটা হচ্ছে আপনার ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি গ্যাস। কি গ্যাস? সিএফসি গ্যাস। সিএফসির ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বন বা গ্যাস, এটা কিন্তু আপনার ওজোন লেয়ারের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক, এবং ওজোন লেয়ারকে কি করে দেয়? পাতলা করে দেয়, থিন করে দেয়। সো ডে বাই ডে ওজোন লেয়ার ইজ বিং থিন ফর দিস গ্যাস, সিএফসি গ্যাস। সো কোশ্চেন হয় যে কোন গ্যাস ওজোন লেয়ারের ক্ষয়ের জন্য দায়ী? অ্যান্সার হবে ক্লোরোফ্লোরোকার্বন।
এখন আসলে ক্লোরোফ্লোরোকার্বন সম্বন্ধে আরেকটু জানি যে ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে যে আমরা এয়ারোসল ব্যবহার করি না, এয়ারোসলের ক্যানের ভেতরে সিএফসি গ্যাস থাকে। তারপরে হচ্ছে ফ্রিজের যে কম্প্রেসার এটার ভেতরে আপনার সিএফসি গ্যাস থাকে। তারপরে হচ্ছে আপনার এসির ভেতরে হচ্ছে আপনার এই সিএফসি গ্যাস থাকে। এগুলো ওজোন লেয়ারের জন্য ক্ষতিকর। ওই যে নিয়ন, ফ্রেয়ন, হ্যাঁ, এগুলো হচ্ছে ওজোন লেয়ারের জন্য ক্ষতিকর। তো এই হচ্ছে মোটামুটি ওজোন লেয়ার সম্পর্কে বেসিক আলোচনা। আপনারা দুইটা জিনিস মনে রাখবেন যে ওজোন লেয়ার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত এবং ওজোন লেয়ারটা হচ্ছে আপনার আলট্রাভায়োলেট রেকে প্রোটেক্ট করে, পৃথিবীকে বসবাস উপযোগী করতে সাহায্য করে, এবং ওজোন লেয়ার আর ক্ষতির জন্য সিএফসি গ্যাসটা বা ক্লোরোফ্লোরো কার্বনটা দায়ী। এই হচ্ছে মোটামুটি বেসিক আলোচনা স্ট্র্যাটোস্ফিয়ার নিয়ে। ট্রপোস্ফিয়ার হচ্ছে 1 নাম্বার, এখানে আবার মেঘ বৃষ্টি হয়। আর স্ট্র্যাটোস্ফিয়ার ওজোন লেয়ার আর প্লেন চলাচল করে। আমি একটু আপনাদের সাথে কথা বলি। আচ্ছা, আপনারা কি আছেন? হ্যালো। জি ভাই আছি। জি ভাই আছি আমরা। আচ্ছা, আমাকে বোঝা যাচ্ছে তো কথা? হ্যাঁ যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা পরে কোশ্চেন নিব। কোশ্চেন নিয়ে ক্লাস করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। সমস্যা নেই, একটু পরে নিব, লেকচারটা শেষ, মূল কন্টেন্টটা শেষ করি, তারপর কোশ্চেন নিব। সো ডোন্ট মাইন্ড। ওকে ভাইয়া, হ্যালো। হ্যাঁ, এখন হচ্ছে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে মানে বাংলাদেশ নিয়ে আলোচনা করবো। আমরা ইন্টারন্যাশনালের বেসিক কয়েকটা জিনিস আলোচনা করেছি, এখন আমরা একটু বাংলাদেশ পার্টে চলে আসি। বাংলাদেশের ম্যাপটা আমরা একটু ডিসকাস করব। তো বাংলাদেশ নিয়ে আর কি, বাংলাদেশ অ্যাফেয়ার্স। আচ্ছা, বাংলাদেশ ম্যাপ আগার মানে আমরা ডিসকাস করার আগে আমরা হচ্ছে একটু এশিয়া মহাদেশটা নিয়ে আলোচনা করি। দ্যাট উড বি মোর ওয়াইজ ফর আস। হ্যাঁ, আমরা এই ম্যাপটা একটু দেখি। এটা হচ্ছে পুরোটাই হলো আপনার এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের টোটাল স্বাধীন দেশ হচ্ছে 44টা। আমরা হচ্ছে এখানে থাকি। আমাদের বাংলাদেশটা হচ্ছে অনেক ছোট। আই হোপ যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রাশিয়া মহাদেশ, রাশিয়াটা আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া, এবং জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ হলো চীন বা চায়না। চায়নাতে প্রায় 140 কোটির মতো মানুষ, আর রাশিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ। আপনার এই আয়তনে বড় হচ্ছে রাশিয়া। আর রাশিয়ার কিন্তু পূর্ব নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। রাশিয়া কিন্তু আগে আরো বড় ছিল। রাশিয়া কিন্তু 1991 সালে কি হয়ে গেল, রাশিয়া ভেঙে 15টা দেশের জন্ম হয়েছে। রাশিয়া সহ 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়ার নামে 15টা দেশের জন্ম হয়, স্বাধীন দেশে। তো রাশিয়া আগে আরো বড় ছিল। কোশ্চেন হইতে পারে যে রাশিয়ার পূর্ব নাম কি? অ্যান্সার হবে সোভিয়েত ইউনিয়ন। এবং কত সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়? 1991 সালে। এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে নতুন কয়টা দেশের আপনার জন্ম হয়েছে? 15টা দেশে। এটা কিন্তু আপনি মনে রাখবেন। আর এখন আমরা কি পড়বো, পুরো হচ্ছে এশিয়া মহাদেশটি নিয়ে আলোচনা করব। তো এশিয়া মহাদেশের 44টা স্বাধীন দেশের মধ্যে দেখেন সবচেয়ে বড় দেশ হলো আপনার রাশিয়া। কিন্তু আপনার এশিয়াতেও পড়ছে, আবার কিন্তু ইউরোপেও পড়ছে। আমি তো আগেই বলেছি যে রাশিয়াটা বেসিক্যালি বেশিরভাগ অঞ্চল পড়ছে আপনার ইউরোপে, কিন্তু এশিয়াতেও কিছু অংশ পড়ছে। আচ্ছা, এখন হচ্ছে যে দেখেন চায়নাটা হচ্ছে যে এখানে, চায়নাটা হচ্ছে আপনার পূর্ব দিকে, পূর্ব পাশে প্রশান্ত মহাসাগরের কাছে হচ্ছে আপনার চায়না, এবং চায়নার হচ্ছে এই জায়গাটা হচ্ছে তাইওয়ান। ঠিক আছে, এই যে চায়না হচ্ছে এইখানে, তাইওয়ানটা হচ্ছে এখানে। তাইওয়ান হচ্ছে চায়নার চীনের একটা স্বায়ত্তশাসিত প্রভিন্স। মানে তাইওয়ান কিন্তু আগে একটা স্বাধীন দেশ ছিল এবং জাতিসংঘের মেম্বারশিপও ছিল, বাট তাইওয়ান একটা সময় চীনের কাছে স্বাধীনতা হারিয়ে ফেলে এবং জাতিসংঘের মেম্বারশিপ ওদের রিভোকড হয়ে যায়, ক্যান্সেলড হয়ে যায়। এবং এই তাইওয়ান হচ্ছে এখন
একটা প্রণালী দ্বারা তাইওয়ান বিচ্ছিন্ন। আপনারা সবাই মনে রাখবেন, একটা প্রণালী দ্বারা হচ্ছে তাইওয়ান বিচ্ছিন্ন। সেই প্রণালীর নাম হচ্ছে ফরমোজা প্রণালী। কি প্রণালী? ফরমোজা প্রণালী। এটা একটু মনে রাখবেন। আর প্রণালী সম্পর্কে আজকে আমি পড়াবো না আপনাদেরকে, নেক্সট ক্লাসে যদি আমি আপনাদের ক্লাস নেই তাহলে পড়াবো। তো ফরমোজা প্রণালী হচ্ছে এই যে তাইওয়ান এবং চীনকে পৃথক করছে। কোন প্রণালী দ্বারা তাইওয়ান এবং চীন পৃথক হয়েছে? প্রণালী। আচ্ছা, এই হলো চীন। তো চীনের উপরে দেখতে পাচ্ছেন একটা দেশ মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া হচ্ছে আপনার মঙ্গোলিয়ার জাতিদেরকে বলা হয় আপনার যাযাবর জাতি। মঙ্গোলিয়ার জাতিদেরকে বলা হয় যাযাবর জাতি। তো এই যে টোটাল এশিয়া মহাদেশটা, এই এশিয়া মহাদেশটাকে আবার 4 ভাগে বিভক্ত করা হয়েছে। 4 ভাগ বলতে হচ্ছে যে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট, তারপরে হচ্ছে আপনার দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, তারপরে হচ্ছে আপনার দক্ষিণ পূর্ব এশিয়া। আরেকটা হলো এই যে প্রাচ্যের দেশ, বলা হয় না প্রাচ্যের দেশ, প্রাচ্যের দেশ দক্ষিণ এশিয়া, তারপরে হচ্ছে এই মধ্যপ্রাচ্য। আরেকটা দিক হচ্ছে যে মধ্য এশিয়াও বলা হয়। তো এই যে এদিকে যে দেশগুলো দেখতে পাচ্ছি, ইরাক, সিরিয়া, টার্কি, তারপর হচ্ছে সৌদি আরব, ইয়েমেন, ওমান, হ্যাঁ, ইরাক, ইরান, এগুলো হচ্ছে মিডল ইস্টের দেশ। এখানে হচ্ছে মিডল ইস্ট মানে মধ্যপ্রাচ্যের দেশ, এই যে এখানে। আর এই যে দেশগুলো আমরা দেখতে পাচ্ছি যে কাজাকিস্তান, উজবেকিস্তান, টার্কিমেনিস্তান, তারপরে হচ্ছে কিরগিজস্তান, এই দেশগুলো হচ্ছে আপনার এগুলোকে বলা হয় যে পাকিস্তান এবং আফগানিস্তান ছাড়া যে দেশের নামের শেষে স্থান আছে, শুধুমাত্র পাকিস্তান এবং আফগানিস্তান ছাড়া যে দেশের শেষে স্থান কথাটা আছে, ওই সব দেশগুলোই কিন্তু আপনার মধ্য এশিয়ার দেশ। এবং ওই মধ্য এশিয়ার সবগুলো দেশই কিন্তু যে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভুক্ত ছিল এবং ওদের রাশিয়া থেকে স্বাধীনতা লাভ করছে। এবং এই মধ্য এশিয়ার যে দেশগুলো দেখতে পাচ্ছি আমরা, যে কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, এই দেশগুলো কিন্তু আপনার ল্যান্ডলকড কান্ট্রি। কি কান্ট্রি? ল্যান্ডলকড। এখন ল্যান্ডলকড কান্ট্রি বলতে কি বোঝায়? ল্যান্ডলকড কান্ট্রি বলতে যে দেশগুলোতে কোনো সমুদ্র বন্দর নাই সেই দেশগুলোকে বলা হয় স্থলবেষ্টিত বা ল্যান্ডলকড। একটু মনে রাখেন সবাই, স্থলবেষ্টিত বা ল্যান্ডলকড। যে দেশে কোনো সমুদ্র বন্দর নাই সেই দেশকে বলা হয় আপনার ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত দেশ। এই যে মধ্য এশিয়ার আফগানিস্তান এবং পাকিস্তান ছাড়া যে দেশের নামের শেষে স্থান আছে সেগুলোই হচ্ছে আপনার মধ্য এশিয়ান কান্ট্রি। যেমন কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, অনেকবার বলেছি লাভ করছে। এবং এই দেশ সবগুলো দেশই হচ্ছে যে আপনার মধ্য এশিয়ার সবগুলো দেশই হচ্ছে আপনার ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত, সমুদ্র বন্দর নেই। আবার এইদিকে যে নেপাল এবং ভুটান, এদেরও কিন্তু কোনো সমুদ্র বন্দর নেই। নেপাল এবং ভুটানও কিন্তু আপনার ল্যান্ডলকড কান্ট্রি। এটা কিন্তু আপনারা সবাই মনে রাখবেন যে নেপাল এবং ভুটান এই দুটো দেশই কিন্তু, এই দুটো দেশও কিন্তু দক্ষিণ এশিয়ার এই দুটো দেশও ল্যান্ডলকড, সমুদ্র বন্দর নাই। বাংলাদেশে কিন্তু সমুদ্র বন্দর আছে 3টা, ইন্ডিয়াও সমুদ্র বন্দর আছে, পাকিস্তানের সমুদ্র বন্দর আছে। এই দেখেন নেপাল আর ভুটানের তো কোনো সমুদ্রই নেই, সমুদ্র বন্দর থাকবো কিভাবে? ঠিক আছে, ওকে। ল্যান্ডলকডটা কিন্তু পরীক্ষায় আসে, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। এবং এভাবে কোশ্চেন আছে যে কোন দেশটি মধ্য এশিয়ান কান্ট্রি, এভাবে কিন্তু কোশ্চেন আছে। সো মধ্য এশিয়া, সেন্ট্রাল এশিয়া সম্পর্কে জানলাম, মিডল ইস্ট সম্পর্কে আমরা জানলাম যে এই দেশগুলো ম্যাক্সিমাম হচ্ছে মুসলিম কান্ট্রি। আর তারপর হচ্ছে কি আপনার দক্ষিণ এশিয়ার দেশগুলো হচ্ছে 8টা, এই যে পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া, ভুটান, নেপাল, বাংলাদেশ, তারপর হচ্ছে শ্রীলঙ্কা, আর হলো এই যে ছোট্ট একটা দেশ দেখতে পাচ্ছেন, এটা হলো মালদ্বীপ। ঠিক আছে, মালদ্বীপ এশিয়া মহাদেশের মানে এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশ হলো মালদ্বীপ। আর মালদ্বীপ হচ্ছে গিয়ে চারদিকে হচ্ছে আপনার, এবং এই মালদ্বীপের কোনো হচ্ছে আপনার এই যে সীমান্ত নেই, কোনো সীমান্ত নেই, মালদ্বীপের কোনো সীমান্ত নেই। এবং মালদ্বীপের একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, মালদ্বীপের কিন্তু মন্ত্রিসভার একটা বৈঠক হয়েছিল সমুদ্রের পানির তলদেশে। যদি কোশ্চেন হয় কোন দেশের সমুদ্রের তলদেশে হচ্ছে মন্ত্রিসভার বৈঠক হয়েছিল, অ্যান্সার হবে মালদ্বীপ। মালদ্বীপ মানে অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত একটা দেশ মালদ্বীপ।
আর মালদ্বীপ কিন্তু একটা মুসলিম কান্ট্রি। তো যেটা বলতেছিলাম মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য, তারপর মধ্য এশিয়া, তারপরে গেল দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার দেশগুলো কোনগুলো? শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান আর বাংলাদেশ, 8টা দেশ। এবং এই 8টা দক্ষিণ এশিয়ার দেশ নিয়ে কিন্তু যে সার্ক গঠিত হয়েছে। কি গঠিত হয়েছে? সার্কের প্রতিষ্ঠাতা হচ্ছে জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দক্ষিণ এশিয়ার একটা অর্গানাইজেশন হচ্ছে সার্ক। তারপর হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে দেখেন আপনার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে মায়ানমার, থাইল্যান্ড। থাইল্যান্ড হচ্ছে গিয়ে আপনার এমন একটা দেশ, থাইল্যান্ড হচ্ছে চির স্বাধীন দেশ, এবং থাইল্যান্ডকে কিন্তু কোনো দেশ কখনো শাসন করে না, বা থাইল্যান্ড কোনো দেশ থেকে স্বাধীনতাও লাভ করে না। এরা জন্মগতভাবে এরা স্বাধীন। এদের দেশে কোনো কলোনি ছিল না, বা কেউ ডমিনেট করে নাই। এজন্য থাইল্যান্ডকে বলা হয় চির স্বাধীন দেশ, বা সাদা হাতির দেশও বলা হয় থাইল্যান্ডকে। তারপরে হচ্ছে যে মায়ানমার, লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, তারপর হচ্ছে কম্বোডিয়া। এই যে ইন্দোনেশিয়াটা হচ্ছে আপনার পৃথিবীতে সবচেয়ে বেশি দ্বীপ কিন্তু আপনার ইন্দোনেশিয়াতে অবস্থিত, এবং বড় বড় হচ্ছে অনেকগুলো 1200-র মতো দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া গঠিত হয়েছে। তো ইন্দোনেশিয়া হচ্ছে গিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি দ্বীপ ইন্দোনেশিয়া, এবং সবচেয়ে বেশি মুসলমান কিন্তু থাকে এই ইন্দোনেশিয়াতে। এটা মনে রাখবেন সবাই। পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলিম থাকে কোন দেশে? এটা হচ্ছে ইন্দোনেশিয়া। আর মানে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি মুসলিম থাকে হলো মানে ইন্দোনেশিয়ায়। আর ইন্দোনেশিয়ার একটা বিখ্যাত দ্বীপের নাম হলো বালি দ্বীপ। আই হোপ যে আপনারা সবাই এটার নাম শুনেছেন। ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় দ্বীপ হলো বালি দ্বীপ। আর ইন্দোনেশিয়া থেকে আবার একটা দেশ স্বাধীন হয়ে গেছে, ওই দেশটার নাম হলো পূর্ব তিমুর। এটা সবাই মনে রাখবেন, যে যদি কোশ্চেন হয় যে পূর্ব তিমুর জিনিসটা আসলে কি, পূর্ব তিমুর হচ্ছে একটা স্বাধীন দেশ। পূর্ব তিমুর গট দেয়ার ইন্ডিপেন্ডেন্স ফ্রম ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুর হচ্ছে স্বাধীনতা লাভ করছে। এবং পূর্ব তিমুর সম্ভবত জাতিসংঘের 192তম দেশ। জাতিসংঘের 192তম দেশ হচ্ছে পূর্ব তিমুর, এবং 193তম দেশ হচ্ছে জাতিসংঘের আপনার দক্ষিণ সুদান। সুদান হচ্ছে গিয়ে আপনার সর্বশেষ স্বাধীন দেশ পৃথিবীর, এবং দক্ষিণ সুদান হচ্ছে 193তম জাতিসংঘের, আর 192তম হচ্ছে পূর্ব তিমুর। ওকে। আর কিন্তু আবার আরেকটা কোশ্চেন আসতে পারে, টিচার যদি অনেক স্মার্ট হয় বা একটু যদি হচ্ছে একটু ক্রিয়েটিভ কোশ্চেন করে, তখন কোশ্চেন দিতে পারে যে পশ্চিম তিমুর কোন দেশের সাথে কানেক্টেড। তখন কিন্তু আপনার অ্যান্সার দিবেন পশ্চিম তিমুর কিন্তু স্বাধীন হয় না ইন্দোনেশিয়া থেকে, পশ্চিম তিমুর আবার ইন্দোনেশিয়ার সাথেই অন্তর্ভুক্ত, ইন্দোনেশিয়ার সাথেই কানেক্টেড। তো এটা মনে রাখবেন। তো পূর্ব তিমুর আলাদা হয়ে গেছে, বাট পশ্চিম তিমুর এখনো ইন্দোনেশিয়ার সাথে কানেক্টেড আছে। তো এইগুলো হচ্ছে আপনার এই যে মায়ানমার, থাইল্যান্ড, লাওস, তারপর ভিয়েতনাম, তারপরে হচ্ছে কম্বোডিয়া, ফিলিপাইন্স। এশিয়ার একমাত্র খ্রিস্টান কান্ট্রি হচ্ছে ফিলিপাইন্স। এগুলো হচ্ছে যে আপনার সব এই যে এই মহাসাগর, এই যে দক্ষিণ মানে বাংলাদেশের দক্ষিণ দিকে, দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এই জন্য এগুলোকে সাউথ মানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বলা হয়। এই যে এগুলো হচ্ছে এখানে অবস্থিত। তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এশিয়া মহাদেশের মধ্যে আমরা কোনটা পাইলাম? মধ্য এশিয়া পাইলাম, মিডল ইস্ট পাইলাম, দক্ষিণ এশিয়া পাইলাম, দক্ষিণ পূর্ব এশিয়া পাইলাম। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আপনার প্রাচ্যের দেশ। কি বলা হয়? প্রাচ্যের দেশ। প্রাচ্যের দেশগুলো কোনগুলো? যে জাপান। জাপান হচ্ছে এমন একটা দেশ, জাপানে হচ্ছে আপনার খণ্ডিত দেশ। জাপান বড় বড় 4টা দ্বীপ নিয়ে গঠিত, যে মানে বড় বড় 4টা দ্বীপ নিয়ে জাপান গঠিত। সূর্য উদয়ের দেশ জাপান। এবং পৃথিবীর সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ হয়, ন্যাচারাল ক্লামিটিস বা ন্যাচারাল ডিজাস্টার হয় সবচেয়ে বেশি জাপানে। এই জন্য দেখবেন জাপানের ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে কাঠ দিয়ে বানানো হয়। এবং এই যে প্যাসিফিক মোশনে যখন জলোচ্ছ্বাস বা হ্যারিকেন হয়, বা বসন্ত মৌসুমে যখন ভূমিকম্প হয়, এটার কিন্তু এই ভূমিকম্পের কারণে প্রচুর টাইফুন হয় জাপানে। এবং জাপান হচ্ছে গিয়ে আপনার আর সবচেয়ে পরিশ্রমী জাতি হিসেবে পরিচিত জাপানের মানুষ, এবং সবচেয়ে বেশি গড় আয়ও কিন্তু এই জাপানের মানুষের। জাপানে যে বড় বড় 4টা দ্বীপ। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, ইন্দোনেশিয়া এবং জাপানকে বলা হয় খণ্ডিত দ্বীপ রাষ্ট্র, মানে খণ্ড খণ্ড আকারে মানে বড় বড় দ্বীপ নিয়ে দেশটা গঠিত। তো জাপান এবং ইন্দোনেশিয়া দুইটা হলো খণ্ডিত দ্বীপ রাষ্ট্র। জাপানের সবচেয়ে বড় যে দ্বীপটা হোনসু, এটা মনে রাখবেন, জাপানের সবচেয়ে বড় দ্বীপের নাম হলো হোনসু। দ্য লার্জেস্ট আইল্যান্ড অফ দ্য জাপান ইজ হোনসু। এবং বাংলাদেশকে সবচেয়ে বেশি আপনার মানে ফাইন্যান্সিয়াল এইড দেয় জাপান। বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু হচ্ছে জাপান। জাপান বাংলাদেশের সবচেয়ে বেশি মানে হচ্ছে
বৈদেশিক সাহায্য করে। এবং বাংলাদেশে মেট্রো রেলে অর্থায়ন করছে জাপানের একটা কোম্পানি, নাম হলো জাইকা। হ্যাঁ, জাইকা। এগুলো কিন্তু আপনারা হচ্ছে মনে রাখবেন। আচ্ছা, জাপান তো গেল, এবং হচ্ছে তারপরে হচ্ছে জাপান একটা হচ্ছে প্রাচ্যের দেশ। তারপর উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া হচ্ছে যে কিম জং উনের দেশ, ওটা হচ্ছে রেস্ট্রিক্টেড অনেক, মানে উত্তর কোরিয়াটা অনেক রেস্ট্রিক্টেড। উত্তর কোরিয়ায় হচ্ছে জনগণের হচ্ছে আপনার কোনো লিবার্টি নেই, এবং পুরো ব্যাপার পুরো মানে সবকিছু হিউম্যান রাইটস অনেক ভায়োলেট হয় হচ্ছে আপনার উত্তর কোরিয়া। বা দক্ষিণ কোরিয়া অনেক রিচ কান্ট্রি, এটা আবার ভালো, মানে এটা সমস্যা নেই, এটা ডেমোক্রেটিক কান্ট্রি, গণতান্ত্রিক দেশ। উত্তর কোরিয়ার মানে হচ্ছে অ্যাবসুলেট মোনার্কি, মানে রাজতন্ত্র। তো উত্তর কোরিয়া এবং দুই কোরিয়া কিন্তু একটা হচ্ছে আপনার একটা সময় কি ছিল, দুই কোরিয়া কিন্তু একটা সময় একটা দেশ ছিল, পরবর্তীতে আর কি কোরিয়া ভাগ হয়ে যায়। এবং আরেকটা জিনিস মনে রাখবেন আপনারা, যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া বিভক্ত হয়েছে 38 ডিগ্রি অক্ষরেখা, 38 ডিগ্রি রেখা দ্বারা। এটা মনে রাখবেন সবাই, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া বিভক্ত হয়েছে এটা দ্বারা 38 ডিগ্রি অক্ষরেখা দ্বারা, এটা মনে রাখবেন। এবং কোরিয়াকে বলা হয় একটা উপদ্বীপ, কোরীয় উপদ্বীপ, ঠিক আছে, এটা মনে রাখবেন। তো জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, আর এই যে আরেকটা দেশ মঙ্গোলিয়া, যাযাবররা সবচেয়ে বেশি থাকে কোন দেশে? অ্যান্সার হবে মঙ্গোলিয়া। এবং মঙ্গোলিয়ার চারোদিকে হচ্ছে আপনার পাহাড় দ্বারা পরিবেষ্টিত, চারোদিকে হচ্ছে পাহাড়, অসংখ্য পাহাড়, মানে মাউন্টেইনাস একটা কান্ট্রি, মানে পুরো দেশে হচ্ছে পাহাড় দ্বারা বেষ্টিত। এই মঙ্গোলিয়ার রাজধানীর নামটা অনেক সুন্দর। মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলান বাটর। এটা কিন্তু মঙ্গোলিয়ার রাজধানীর নাম। এবং বিখ্যাত একটা শাসক ছিল না, চেঙ্গিস খান। এই চেঙ্গিস খান কিন্তু এই মঙ্গোলিয়ার একজন ডাকাত ছিল, বিখ্যাত কুখ্যাত ডাকাত। আর এই মঙ্গোলিয়ানরা কি করতো? চায়নাতে আক্রমণ করতো, হামলা করতো, প্রচুর অ্যাটাক করে চায়না থেকে জিনিসপত্র, মূল্যবান জিনিস নিয়ে যেত। তো এই মঙ্গোলিয়ান ডাকাতদের হাত থেকে রক্ষা করার জন্য এই চায়নায় আর কি আপনার একটা বিশাল ওয়াল তৈরি করা হয়েছে, যেটাকে আমরা গ্রেট ওয়াল নামে জানি বা মহাপ্রাচীর নামে জানি। মহাপ্রাচীর বা দ্য গ্রেট ওয়াল, দ্য গ্রেট ওয়াল। সো এটা কিন্তু হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানে মানুষ নির্মিত সবচেয়ে বড় স্ট্যাচু বা বড় প্রাচীর হলো এই দ্য গ্রেট ওয়াল। এটা চীনে অবস্থিত। ধারণা করা হয় এটা চাঁদ থেকেও নাকি দেখা যায়। তো আপনারা সবাই যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে এই মহাপ্রাচীরটা বা গ্রেট ওয়ালটা, যেটা কিন্তু যে সপ্তাচার্যের মধ্যেও কিন্তু একটা, দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, কারেন্ট যে 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, ভারতের তাজমহল আছে, তারপরে হচ্ছে আপনার এশিয়া মহাদেশ থেকে আরেকটা হচ্ছে এই যে চীনের মহাপ্রাচীর। তো এটার বানানোর পারপাস ছিল কিন্তু এই যে মঙ্গোলিয়ান ডাকাতদের হাত থেকে চীনকে প্রোটেক্ট করা। এবং এই হচ্ছে চায়না, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, এই 5টা দেশকে বলা হয় প্রাচ্যের দেশ। হ্যাঁ, প্রাচ্য বলতে কি বোঝায়? প্রাচ্য বলতে আসলে পূর্ব দিককে বোঝায়। আমাদের যে পূর্ব দিক আছে না, প্রাচ্য বলতে পূর্ব দিকটাকে বোঝায়, যে ওয়েস্ট না, ইস্ট। হ্যাঁ, ইস্ট হচ্ছে পূর্ব, ওয়েস্ট হচ্ছে পশ্চিম। এটা কিন্তু আপনারা সবাই মনে রাখবেন। আচ্ছা, আরেকটা জিনিস, এই হচ্ছে মোটামুটি এশিয়া সম্পর্কে, এশিয়ার ম্যাপের আলোচনা। আমি আরেকটা জিনিস হয়তো আপনাদেরকে বলতে ভুলে গেছি, এটা নেক্সট ক্লাস হয়তো বলে দিব আপনাদেরকে, যে ভূমধ্য সাগর, তারপর ব্ল্যাক সি, লোহিত সাগর, এগুলো একটা কোনটা কোন জায়গায় আছে বা এগুলোর সাথে মানে সম্পৃক্ত যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেগুলো নেক্সট ক্লাসে বলে দিব, কোনো সমস্যা নেই। তো আমরা হচ্ছে এখন আপনাদের সাথে কথা বলবো, আপনাদের কোশ্চেন নিব। হ্যাঁ, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, বায়ুমণ্ডলের স্তর অনেক জায়গায় দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু রেস্ট নেই। হ্যাঁ, আমরা একটু রেস্ট নেই। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি। আমাকে দেখা যাচ্ছে তো, ভিজিবল তো? আমার বোর্ড কি বোঝা যাচ্ছিল না? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন আমরা আর কি সবার সাথে কথা বলবো, সবার সাথে ইন্টারঅ্যাক্ট করব, আর সবার সাথে সবার কোশ্চেন গুলো নিব একজন করে। ঠিক আছে? আপনারা তো আমার কথা বুঝতে পেরেছেন, তাই না? যদিও আজকে ফার্স্ট ক্লাস, তো সবসময় আমি আসলে কোচিং এ গিয়ে ক্লাস নেই, আজকে আমি বাসা থেকে ক্লাস নিচ্ছি। সো আমার আর কি সবকিছু রেডি করতে একটু টাইম লেগে গেছে, সরি। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ I will try to add more information, more sensational information. Okay, then
ভাইয়া অনেক জায়গায় আর কি বইয়ে পাইছি বায়ুমণ্ডলের স্তর দেওয়া 4টা। হ্যাঁ আমি বলি 4টা স্তর, তো ওই জন্য আমি বলতেছি যে ওই ইনফরমেশনটা, ওই যে যেটা এক্সোস্ফিয়ারের নিচের যে স্ফিয়ারটা, ওই যে আয়নোস্ফিয়ার, ওইটাকে অনেক বইতে হচ্ছে আপনার মানে দুই ভাগে বিভক্ত করছে, আবার অনেক বইতে শুধুমাত্র একটা নাম দিয়ে আর কি দেখাইছে। বুঝতে পারছেন? এটা নিয়ে কনফিউজড হয়েন না। স্তর কয়টা এটাও জানার দরকার নেই, আপনি জাস্ট মনে রাখেন যে স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে ওজোন লেয়ারটা অবস্থিত, এখানে প্লেন চলাচল করে। আর হচ্ছে প্রথম স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, এবং এইখানে হচ্ছে বৃষ্টিপাত মেঘ হয়। বুঝতে পারছেন? এইটাই আপনার মনে রাখবেন, এইটুকু মনে রাখলেই হবে। জি ভাই। হ্যাঁ, তারপর কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ স্যার। জি বলেন, শুনছি, বলেন। স্যার এই যে পূর্ব তিমুর তুমি একটু বলছি, কিন্তু পশ্চিম তিমুরটা একটু বুঝান যাবে? হ্যাঁ, পূর্ব তিমুর হচ্ছে একটা স্বাধীন দেশ, যেটা হচ্ছে 92তম। হ্যাঁ 100 কততম বললেন? 92তম। 192তম জাতিসংঘের মেম্বারশিপ, মানে মেম্বার হচ্ছে 192। বাংলাদেশ কততম মেম্বার জাতিসংঘের বলেন তো? কেউ বলতে পারবেন বাংলাদেশ জাতিসংঘের কততম মেম্বার? 136তম। জি ভাই। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে পূর্ব তিমুর হচ্ছে স্বাধীনতা লাভ করছে ইন্দোনেশিয়া থেকে, কিন্তু পূর্ব তিমুর নামে একটা জায়গা আছে, আবার পশ্চিম তিমুর নামে একটা জায়গা। পশ্চিম তিমুর এখন ইন্দোনেশিয়ার সাথে কানেক্টেড আছে, আর পূর্ব তিমুরটা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে আলাদা হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ, তারপর ভাইয়া পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়া, তো ওখানে বলছিলেন যে 12,000টি দ্বীপপুঞ্জ রয়েছে, কিন্তু বইতে দেওয়া আছে 18,000। কোনটা রাইট? এইটা আসলে মানে এটা নিয়ে টেন্স হওয়ার কিছু নাই, বাট আমি যে বইতে পড়ছি এটা হচ্ছে আপনার 12,000 আছে। এক এক বইতে এক একটা দেয়া আছে, এটা নিয়ে টেন্স হওয়ার দরকার নেই। বাট ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় দ্বীপের নাম হলো বালি দ্বীপ, এটা মনে রাখবেন। বালি দ্বীপের হচ্ছে আরেকটা নাম আছে, বালি দ্বীপের আরেকটা নাম হলো, স্থানীয় নাম হলো বোর্নিও। নাম শুনছেন এটা? বালি দ্বীপের আরেকটা নাম হচ্ছে বোর্নিও, এবং আরো অনেকগুলো দ্বীপ আছে। ঠিক আছে, প্রশান্ত মহাসাগরের দ্বীপ বোর্নিও। হ্যাঁ বোর্নিও। তো এটা কিন্তু আপনার ইন্দোনেশিয়ায় অবস্থিত বালি দ্বীপের আরেক নাম। আর কালি মনে রাখবে যে ইন্দোনেশিয়া হচ্ছে একটা দ্বীপ দেশ, খণ্ডিত দ্বীপরাষ্ট্র। দ্বীপ ইন্দোনেশিয়াতে একটা দক্ষিণ পূর্ব এশিয়াতে বেশি মুসলমান থাকে, সবচেয়ে বেশি। এনি কোশ্চেন? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখেন, একটা ওয়ার্ড শিখেন সবাই, ওই যে দ্বীপপুঞ্জকে ইংরেজিতে বলা হয় আর্কিপিলাগো। এই ওয়ার্ডটা সবাই লিখে রাখেন, আর্কিপিলাগো। আমি ওয়ার্ডটা একটু চেক করি, হ্যাঁ বানান ভুল হইতে পারে আমার, বাট আর্কিপিলাগো শব্দের অর্থ হচ্ছে দ্বীপপুঞ্জ। দেখা যাচ্ছে না? হ্যাঁ আমার বানান তো ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, ইন্দোনেশিয়াকে দ্বীপরাষ্ট্র বলা হয়, কিন্তু আমরা জানি হচ্ছে কানাডাতে সবচেয়ে বেশি দ্বীপ আছে, 30,000-এর মতো। কিন্তু ওগুলো রেকগনাইজ না, ওগুলো বরফ দিয়ে আচ্ছা, মানে ওটা বাদ দেন। আপনি যেটা মনে রাখেন, সর্বাধিক দ্বীপের দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, যেটা বলছে এটাই। আর হচ্ছে আপনার মানে সর্বাধিক দ্বীপের দেশ ইন্দোনেশিয়া, এটাই মনে রাখেন, আর কিছু দরকার নেই, কনফিউজ হওয়ার দরকার নেই। আর দ্বীপপুঞ্জকে যে, হ্যাঁ অবশ্যই দাঁড়ান, এটা একটু আপনারা সবাই লিখে রাখেন যে আর্কিপিলাগো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন না? আর্কিপিলাগো এটা দেখতে পাচ্ছেন না স্ক্রিনে? জি জি। এটা কিন্তু যে একসাথে অনেকগুলো দ্বীপকে একসাথে বলা হয় দ্বীপপুঞ্জ, আর ইংরেজিতে বলা আর্কিপিলাগো। এটা পরীক্ষায় দিতে পারে কিন্তু, যে এক্সটেন্সিভ গ্রুপ অফ আইল্যান্ডস। ওকে, তারপর বলেন কোশ্চেন, নেক্সট কোশ্চেন। ভাই একটা কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশ মানে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান হলো 95তম, কোন বইয়ে দেওয়া আছে, কোন বইয়ে আছে 94তম। 94তম হবে।
94 95তম হচ্ছে নেপাল আয়তনে হচ্ছে 95তম নেপাল, আর বাংলাদেশ হচ্ছে আয়তনে 94তম। ভাইয়া তারপর ভাইয়া আপনি আপনি আমাদের কতদিন ক্লাস নেবেন সপ্তাহে? এটা তো আমাদের অথরিটি জানবে। আমি হচ্ছে একজন মানে সবল মানে নতুন আর কি, মানে নতুন সদ্য কি বলে রিক্রুটেড টিচার। তো আমি এখনো জানি না আমার ফিউচার কি, আমি পরবর্তী ক্লাস দেওয়া হবে কিনা এটা নিয়েও আমি মানে শিওর না। তো আসলে ভাইয়া আপনার ক্লাস আমাদের খুবই ভালো লেগেছে এবং হেল্পফুল মনে হচ্ছে, তো আশা করি মানে আপনাকে পাবো আর কি এমন একটা ধারণা। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ। থ্যাংক ইউ ফর ইউর পজিটিভ ওয়ার্ডস। আই এম গ্ল্যাড এন্ড ইট অফ কোর্স ইট বিল্ড আপ মানে বুস্ট আপ মাই কনফিডেন্স লেভেল। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর কোনো কোশ্চেন যদি থাকে বলেন। পৃথিবীর মানচিত্রটা যদি ভালো করে বোঝানো হতো। কোশ্চেন ছিল। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল তো। এক একজন এক এক করে বলেন। পৃথিবীর মানচিত্র যে এই যে দ্রাঘিমাংশ আছে, অক্ষাংশ আছে, নিরক্ষরেখা আছে, অক্ষরেখা আছে, ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, তারপর হচ্ছে অক্ষরেখা, নিরক্ষরেখা, তারপরে হচ্ছে এগুলো পড়াবো। বাংলাদেশ পার্টটা আমি যখন পড়াবো আপনাদেরকে, বাংলাদেশের ম্যাপটা আমি এখনো পড়াইনি আপনাদের। আমি তো বাংলাদেশের ম্যাপটা আপনাদেরকে পড়াবো, তখন আমি বাংলাদেশের উপর দিয়ে কি কি আন্তর্জাতিক রেখা গিয়েছে, ট্রপিক অফ ক্যান্সারটা কিভাবে গেছে, পূর্ব দ্রাঘিমা রেখাটা কিভাবে গেল, বা এই রেখাগুলোর কাজ কি, এগুলো আমি আপনাদেরকে পড়াই দিব, সমস্যা নেই। ঠিক আছে, বেসিক জিনিসটা নিয়ে আলোচনা করবো। আজকে তো সময় নাই, তারপরে তো আরো অনেক কিছু আছে, সূর্য গ্রহণ আছে, চন্দ্র গ্রহণ আছে, সোলার এক্লিপস, লুনার এক্লিপস, এগুলো আস্তে আস্তে আমি সব কিছু আপনাদেরকে পড়াবো। ঠিক আছে, সমস্যা নেই, নো ওয়ারিস। একটা কোশ্চেন। জি বলেন। হ্যাঁ বলেন ভাইয়া, আজকের পড়াশোনাগুলো কেমন জানি গোছালো হলো না। এরপরে যদি পড়ানো হয় তাহলে আন্তর্জাতিক পার্টটা সর্বপ্রথমে শেষ করে পরবর্তীতে বাংলাদেশ বিষয়াবলিতে যেতে হবে। আচ্ছা, আমি আসলে আমি হচ্ছে যে কোচিং এ আগে ক্লাস নিতাম, ওই ক্লাসে হচ্ছে আমি যে পার্টটা পড়াইতাম শুধুমাত্র যদি ইন্টারন্যাশনাল পড়াইতাম শুধু ইন্টারন্যাশনালটাই পড়ানো হইতো, আর যদি হচ্ছে আপনার বাংলাদেশ পার্ট পড়াইতাম শুধু বাংলাদেশ পার্টটাই আমি পড়াইতাম। এতে আসলে টিচার নিজেও কমফোর্টেবল ফিল করে, আমি নিজেও কমফোর্টেবল ফিল করি। তো আমি তো আজকে বাংলাদেশ পার্ট থেকে মানে কিছুই পড়াই নাই, ঠিক আছে, শুধু ইন্টারন্যাশনাল পার্টের বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, যে কিভাবে আসলে প্রথমে সৌরজগৎ, দেন হচ্ছে আর্ট, তারপর হচ্ছে পৃথিবীর যে হচ্ছে আপনার স্তর, তারপরে পৃথিবীর মহাদেশ, তারপরে আমরা যেহেতু এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করলাম, দেন হচ্ছে আমরা বাংলাদেশ পার্টে আসবো। তো এভাবে আর কি ক্রনোলজিক্যালি আগাবো। বুঝতে পেরেছেন? এক একজন টিচার এক একভাবে পড়িয়ে কমফোর্টেবল ফিল করে। বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে, আমরা আজকে শেষ করি তাহলে। অলমোস্ট হয়ে গেছে 10:30। ওকে আসুন ভাই, তাহলে শেষ করে দেন। ওকে, আচ্ছা, লাস্ট কোশ্চেনটা কে করলেন? আপনার নামটা একটু বলবেন কাইন্ডলি। মোহাম্মদ রবিউল ইসলাম। আচ্ছা, রবিউল ইসলাম, ঠিক আছে ভাই। আপনি কি আপনার অ্যানসার পেয়েছেন? আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, লাস্ট আমরা দুইটা কোশ্চেন নিব। হ্যাঁ, আমরা দুইটা কোশ্চেন নিব, দেন আফটার দ্যাট আই উইল র‍্যাপ আপ ফর টুডে। ওকে, আচ্ছা, আপনাদের যা পড়িয়েছি বুঝতে তো কোনো প্রবলেম হয়নি, তাই না? বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপরে বলেন।